খাদিজাতুল কোবরা, সোনিয়া, নাফিস সেলিম, ইয়াহিয়া আমিন, ডক্টর সুষমা রেজা। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ থাম্বনেল ডিজাইনার অ্যান্ড এ সোশ্যাল মিডিয়া ডিজাইনার অনেকজনের সাথে বাংলাদেশে কাজ করা হয়েছে। আপনার যদি ভালো লাগে আপনি এখানে আসবেন, টাকার জন্য এসেন না, শিখতে আসেন, শিখলে টাকা আছে। আমি ডিজাইন করতেছি, হেই ওই মার্কেটিং করতেছে, লাখ লাখ টাকা কামাইছে, স্ক্রিনশট দিছে, দে দৌড়। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে অনেকদিন কোনো ডিজিটাল মার্কেটিং বা ডিজাইন যে সেক্টরই বলেন কোনো কিছু নিয়ে আসা হয় না। সো আজকে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে গ্রাফিক ডিজাইন রিলেটেড মূলত আমরা বেশ কিছু জিনিস জানবো। যারা নতুন ডিজাইনার হতে যাচ্ছেন বা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তারা কিভাবে ডিজাইনার হবেন, ডিজাইন শেখার পথটা কেমন হয় এবং ডিজাইন শিখে ক্লায়েন্টের সাথে কাজ কিভাবে করতে হয় এবং ভবিষ্যৎটা কি, টোটাল বিষয়টা আমরা কভার করব। সো আমাদের সাথে আজকে আমার ফেভারিট গেস্ট হিসেবে আছে ইসমাইল হোসেন রাহাত ভাই। উনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং উনার ব্যাপারে আরো কিছু জানবো এই পডকাস্টে। সো উনি ওনার ডিজাইন সেক্টরে আসা, সেই সাথে ওনার বিভিন্ন পোর্টফোলিও কাজ, ক্লায়েন্টের সাথে অভিজ্ঞতা সবকিছুই আমরা জানবো। সো হোপফুলি যারা নতুন ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে। সো রাহাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো মেইন বিষয় তো আপনি বুঝতে পেরেছেন যে আমরা কথা বলবো আজকে যারা হচ্ছে ডিজাইন নতুন আসতে যাচ্ছে ডিজাইন সেক্টরে তাদের ব্যাপারে, এবং তাদের ব্যাপারে বেশ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের অভিজ্ঞতা থেকে। তো তার আগে আমি জানতে চাচ্ছি আপনার ব্যাপারে। সো আপনি শর্টলি যদি আপনার সম্পর্কে বলতেন। আচ্ছা, আমার নাম ইসমাইল হোসেন রাহাত বা ইসমাইল এইচ রাহাত। আমি একজন ডিজাইনার, পাশাপাশি একজন এক্স স্টুডেন্ট। কিছুদিন আগে আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়, আমি 4th ইয়ার ফাইনাল শেষ করি অ্যাকাউন্টিং থেকে বিবিএ সেকশনে। আমি ডিজাইনিং করছি অ্যারাউন্ড 2019 সাল থেকে অগোছালোভাবে, আর 2021 সাল থেকে গোছানোভাবে। এখন পর্যন্ত বাংলাদেশের কিছু অসাধারণ মানুষ যেমন খাদিজাতুল কোবরা, সোনিয়া, নাফিস সেলিম, ইয়াহিয়া আমিন, ডক্টর সুষমা রেজা, আমাদের টেক ইন্ডাস্ট্রির আতিকুর রহমান ভাইয়া, মুশফিকুর রহমান ভাই ওয়েবফ্লো বাংলাদেশের, এরপর খন্দকার মোহাম্মদ আসিফুল হাসান ভাইয়া, ভাইয়া হচ্ছেন এসইও এক্সপার্ট। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ থাম্বনেল ডিজাইনার অ্যান্ড এ সোশ্যাল মিডিয়া ডিজাইনার অনেকজনের সাথে বাংলাদেশে কাজ করা হয়েছে। এই হচ্ছে আমার ইন্ট্রো। ধন্যবাদ। সো মেইনলি ভাইয়া বুঝতে পারছেন অনেকগুলা মানুষের সাথে কাজ করছে এবং অসাধারণ কিছু মানুষ যারা এখনকার জেনারেশন আছে বা ওল্ড জেনারেশন সবাই মোটামুটি কম বেশি ভাইয়া যেসব মানুষের নাম বললো তাদের চেনার কথা। সো ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে ডিজাইন সেক্টরে আসলেন, সো ডিজাইন সেক্টরে আসার মূল যাত্রাটা কেমন ছিল বা কেন আসলেন এই সেক্টরে? খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। আমার আসলে কখনো প্ল্যানই ছিল না ডিজাইনে আসার। আমার প্ল্যান ছিল ইউটিউবার হব, আমরা বন্ধু বান্ধব মিলে। 2017-18 দিকে যখন আমরা ইন্টারে পড়ালেখা করি, এসএসসিতে পড়ালেখা করি, সরি ইন্টারে পড়ালেখা করি, তখন আমাদের ফ্রেন্ডদের প্ল্যান ছিল যে বন্ধু সালমান মুক্তাদির তো অনেক ভালো ভালো ভিডিও বানাই, আসিফ বিন আজাদ বানাচ্ছে, চল আমরা কিছু ভিডিওস করি। তো এভাবেই 3 বন্ধু আমরা শুরু করি ভিডিও করা। তো এক পর্যায়ে কয়েকটা ভিডিও করার পর মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে একজন ভাই সাইফুল ইসলাম সাইমন ভাইয়া বলে যে রাহাত, তুমি তো ইউটিউবে ভিডিও করতেছো বন্ধুদের সাথে, তোমার তো থাম্বনেল টামনেল লাগে, এগুলো তুমি কি দিয়ে করো? তাই বললাম যে ভাইয়া আমি তো পিক্সেল ল্যাব দিয়ে করি। বলে যে ঠিক আছে ভালো, তোমার তো ফিউচারে কম্পিউটার একটু একটু শেখা লাগবে, যদিও সবার জন্যই তো শেখা ইম্পর্টেন্ট, তুমি এই টিউটোরিয়ালগুলো দেখো, দেখে শিখতে পারবা। এরপরে মনে হয় ওনার বাসা থেকে আমি 68 জিবি টিউটোরিয়াল মোবাইলে, পেন ড্রাইভে, মোবাইলের স্টোরেজে, মোবাইলের মেমোরি কার্ড, তখন আর মোবাইলে তো মেমোরি কার্ড ছিল, মোবাইলের মেমোরি কার্ডে প্রত্যেকটা জায়গাতে সব কোর্স নিয়ে তারপর আসছি। তখন তো মানুষ কোর্স ডাউনলোড করে রাখতো, যদিও এখন না ইন্টারনেট অনেক অ্যাভেলেবল, এখন আর কোর্স ডাউনলোড করা লাগে না। আমার কাছ থেকে কোর্স নিয়ে এসে আমি দেখা শুরু করছি, এবং ম্যাক্সিমাম যার কোর্স দেখা হয়েছে সেটা হচ্ছে জিএফএক্স মেন্টরের কোর্স, আমাদের সকলের পরিচিত হ্যাঁ আমারও। ওই কোর্সটা। ওই কোর্সটা দেখে দেখে স্টার্ট করি। করার পর এক পর্যায়ে মনে হচ্ছে যে আচ্ছা কোর্স দেখতেছি ভালোই লাগতেছে, টুকটাক ডিজাইন কারো লাগলে করি। আমার প্রথম কাজ শুরু হয় পিয়ন অনলাইন বুকশপের মাধ্যমে। তাদের সোশ্যাল মিডিয়াতেও একটা বুকশপ ছিল, ওদের কি করা লাগতো, মকআপের মতন ছিল, ওদের বইয়ের ছবি চেঞ্জ করা লাগতো, কোন প্রাইস কত প্রাইস, ওই বইগুলো ডিজাইন করে দেওয়া লাগতো। তো ভাবলাম যে ওকে, আমার ফ্রি সময় আছে, স্টুডেন্টও আছে, করি। শুরু হয় আমার পিয়নের মাধ্যমে।
পরবর্তীতে 2021-এর শেষের দিকে পিওনেরই আসাদুজ্জামান জয়, ভাইয়াও আমার ক্লায়েন্ট। আসাদুজ্জামান জয়, নাফিস, সাদিকিন তমাল দুজনেই। জয় ভাই বলে যে, "রাহাত, আমার একটা ফ্রেন্ড আছে, ওর কিছু কোর্সের ব্যানার লাগবে।" আমি বললাম, উনি আমাকে জিজ্ঞেস করলো, "তুই পারবি কিনা?" বললাম যে, "হ্যাঁ ভাই, পারবো। তবে আমি আপনাকে কিছু ডিজাইন পাঠাচ্ছি।" এর কিছুদিন আগে আমি আমার বেহান্স প্রোফাইলে এখনো আছে, অর্থ বাংলা আইএলটিএস নামের একটা র‍্যান্ডম প্রজেক্ট করি। ওই প্রজেক্টটা করার পর আমি ভাইয়াকে পাঠাই যে, "ভাইয়া এটা ওনাকে পাঠান যে এটা হবে কিনা?" ভাইয়া পাঠাইলো, পাঠানোর পর বলল যে, "হ্যাঁ, এটা হবে।" অ্যান্ড এভাবেই আমার ১ম অফিসিয়াল কাজ শুরু গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে, এবং যার জন্য কাজ করছিলাম তার নাম হচ্ছে প্রো উইথ স্বাধীন। উনি বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো করে। তো ওটার মাধ্যমেই আমার ডিজাইন ক্যারিয়ারে আসা শুরু। ওয়েল, সো এই যে স্টোরিটা বললেন যে আপনার ডিজাইন শেখা, আপনি বিভিন্ন ফাইল অলরেডি তখন আসলে ওই সময় যারা আমরা ডিজাইন শিখেছি সেই সময় এত ইউটিউবে কিন্তু কোর্স অ্যাভেলেবল নাই। কোর্স যে ইউটিউব থেকে দেখতে হবে এই কনসেপ্টেরও কিন্তু মাথায় ছিল না। কারণ ওই সময় এমন ছিল যে খুবই হাতে গোনা ২-১ টা ইন্ডাস্ট্রি ছিল যারা হচ্ছে ডিজাইন শিখাতো এবং ফ্রিল্যান্সিং শেখাতো। তো ওই সময়টা মানুষের যে ইউটিউব দেখে শেখা যায়, আমার মনে হয় না যে আমি কখনো ভেবেছি যে আমি অনলাইন থেকে দেখে শিখতে পারবো। আপনার কাছে মনে হয়েছে কিনা আমি জানি না। বাট বাট এই যে ওই সময় আমরা শুধু যে ভিডিও দেখলে হয়ে যায় না। আমরা যে বিভিন্ন ধরনের ডিজাইন শিখছি এখানে যে বেশ কিছু সমস্যা চলে আসে। তো এখানে সফটওয়্যার জনিত সমস্যা আসে বা অন্যান্য জনিত অনেক কিছু সমস্যা আসে এবং আপনার একটা ট্র্যাক ছিল যে আপনি থাম্বনেইল ডিজাইন শিখবেন। অনেকের বেলায় এটা হয় যে সে কি দিয়ে ডিজাইন শেখা শুরু করবে এটাই বুঝতে পারে না। সো এই সম্পর্কে আপনার মতামত কি? যে যারা এখন তো ইজি। এখন যারা শিখতে যাচ্ছে বা আপনার মেইন যে কোনো প্রবলেম এ পড়েছিলেন কিনা এবং সেটা সলিউশন কিভাবে করেছিলেন? আচ্ছা, ২ টা কোয়েশ্চেন আসছে। ১ম হচ্ছে প্রবলেমের সলিউশন কিভাবে করছি? সেকেন্ড হচ্ছে, যদি আমার তো ট্র্যাক ছিল যে আমি থাম্বনেইল শিখবো এভাবে, বাকিটা কি করবে? ওকে। ১ম কোয়েশ্চেনটা কি ছিল জানি, ভুলে গেছি। প্রবলেম সলভ কিভাবে করছি? আচ্ছা, ওকে। প্রবলেম সলভের ক্ষেত্রে আমি মেক্সিমাম টাইম যে জিনিসটা করছি, ১ম দিকে তো ওই সাইমন ভাইয়ার হেল্প নিতাম যে, "ভাইয়া বুঝতেছি না এটা কিভাবে করে?" উনি আমাকে লাইভে, মিটে কিংবা মেসেঞ্জারে বা সামহাউ উনি আমাকে জিনিসটা বুঝায় দিত। পরবর্তীতে আস্তে, আস্তে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে, যখন যেই প্রবলেমে আপনি পড়বেন, মনে করেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ফটোশপে ভাইয়া টেক্সট এড করব কিভাবে? ঠিক আছে? এটাকে আমি আরো ভেঙে বলি যে, "ভাইয়া ফটোশপে আমি লিখা এড করব আমার ছবিতে।" জাস্ট আপনার মাথায় যে জিনিসটা আসতেছে বাংলাতে ওটাকে ইংলিশে কনভার্ট করেন যে, ফটোশপ টেক্সট এড। হাউ টু মাউ টু লাগবে না, সব বাদ। জাস্ট ফটোশপ টেক্সট এড। এটা লিখলেই ভাই চলে আসবে। ভাই ইউটিউবে, গুগলে কোটি, কোটি টাকা দিয়ে ইঞ্জিনিয়ার রাখছে। আপনার কি লিখতে পারেন ওটা গেস করলে যাতে রেজাল্ট আসে ওটার জন্যে। সো আপনার টেনশন করার দরকার নাই অ্যাকুরেট কোয়েশ্চেন নিয়ে। আপনি লিখতে থাকেন, অ্যান্সারটা চলে আসবে। সেকেন্ড হচ্ছে, প্রবলেমের ক্ষেত্রে আরেকটা বলি। ফটোশপ চালানোর সময় অনেক সময় ক্র্যাশ-ট্যাশ করত। তো ফটোশপে কিন্তু লিখা আসে যে, Photoshop has been crashed, error code ECX6040 এভাবে লিখা আসে। এরর কোড যেটা আসছে এটা উইন্ডোজ এর ক্ষেত্রেও। এরর কোডটা লিখে সার্চ করেন, সলিউশন পেয়ে যাবেন। দ্যাটস ইট। আর কিছু না। এত কমপ্লেক্স কোনো কিছু না। ওকে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমার না হয় থাম্বনেইল ছিল। আমি কিভাবে, বাকিটা কিভাবে করবে? অ্যাকচুয়ালি আমার যে থাম্বনেইল ছিল, আমার কোনো প্ল্যানই ছিল না থাম্বনেইলে আসার। থাম্বনেইল করছে কারণ ওই ভাই বলছিল। পরবর্তীতে কিন্তু আমি পিওনে কিন্তু থাম্বনেইল করি নাই। ওদের সোশ্যাল মিডিয়া লাগতো। এভাবেই করতেছি কন্টিনিউ। পরবর্তীতে গিয়ে পিওনের আ যিনি আরেকজন ছিল, নাফিস সাদিকিন তমাল ভাই, ভাইয়া ইউটিউব শুরু করছে। তো আমি বললাম যে, "ভাইয়া আপনি তো ইউটিউব করতেছেন, আমি আপনার জন্য থাম্বনেইল করি প্যাশন প্রজেক্ট হিসেবে।" হি ওয়াজ লাইক, "ঠিক আছে করো, আমিও করি, তুমিও করো।" ওনার জন্যে থাম্বনেইল করতে, করতে দেখা গেছে একসময় ওই থাম্বনেইলটা সোনিয়া আপুর চোখে পড়ে। সোনিয়া আপুর চোখে পড়ার পর আপু বলে যে, নাফিস তোমার থাম্বনেইল গুলো ভালো হচ্ছে অনেক, কে করতেছে?" তো এভাবে কানেকশনটা হয় আস্তে, আস্তে সোনিয়া আপুর সাথে, অ্যান্ড দেন বাকি ইন্ডাস্ট্রির বাকি সবাদের সাথে কানেকশন হয়। এভাবে জিনিসটা আসছে। শুরু আপনারা যারা করতে চান, ভাই মনে করেন আপনি কিছুই পারেন না। আপনি যদি ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসতে চান, থাম্বনেইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, Facebook এর কভার আছে, এগুলো সোশ্যাল মিডিয়ার ভেতরে চলে আসে, কিংবা প্যাকেজিং ডিজাইন আছে, প্রিন্ট ডিজাইন আছে, ব্রোশিউর, ফ্লায়ার ইত্যাদি। আপনার যেটা করতে মন চায় আপনি শুরু করেন। এনিথিং, জাস্ট অপু ১০, ২০, ৩০ এভাবে ৫ টা ক্যাটেগরি চুজ করেন। ক্যাটেগরি চুজ করার পর ৫ টাই আপনি সিরিয়ালি করতে থাকেন। যেমন দেখেন ভাই, আমরা যে সায়েন্স, কমার্স কিংবা আর্টস করি, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হতো যে তুমি কোনটা চুজ করবা, তাহলে আমরা কি করতাম? আমরা সায়েন্সের কয়েকটা চ্যাপ্টার, কমার্সের কয়েকটা চ্যাপ্টার, আর্টসের কয়েকটা চ্যাপ্টার নিজেরা পড়ে দেখতাম।
ঠিক আছে, এটা পড়ে ইজি লাগতেছে, এটা ভাল লাগতেছে, এটা 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 পড়লে, মার্কেটিং পড়লে আমার ইচ্ছা করতেছে আমি একটা বড় বিজনেসম্যান হব। একটা প্যাশন আছে। সেম জিনিসটা ভাই যেকোনো কিছুর ক্ষেত্রে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ ডিজাইনার, আপনি আগে প্র্যাকটিস র‍্যান্ডমলি করেন। যেটা করতে মন চায় করেন, ১ সপ্তাহ করেন। আপনার তো এমন না যে ১ মাসের ভেতরে আপনার জানা লাগবে। ৫ টা ক্যাটেগরি ধরছেন, ৫ দিন করে প্র্যাকটিস করেন। ভাই আপনি ফিগার আউট করতে পারবেন যে আপনার কোন জিনিসটা ভাল লাগতেছে। দিস ইস দ্য ইজিয়েস্ট অ্যান্ড এফেক্টিভ ওয়ে। ওয়েল, সো বেশ কিছু জিনিস আরো জানবো আমরা ইন ডিপ, এবং এখন জানতে চাচ্ছি হচ্ছে মেইনলি যেটা আমরা ডিজাইন যারা শিখতে যাচ্ছে তাদের, আমি আমার ক্ষেত্রেই বলি যে আমার ইউটিউব চ্যানেল বলেন বা আমার পার্সোনাল যারা আছে, যে অনেকেই হয়তো জানে যে আমি ডিজাইনার, ডিজাইন করতেছি। তো ওনারা বা আমার ইউটিউবে র‍্যান্ডম কমেন্ট আসে এমন যে, "ভাইয়া কোথায় ভর্তি হব? বা ডিজাইন শিখবো কিভাবে? শুরু করব কিভাবে? আমি ডিজাইনার হতে যাচ্ছি।" আরো একটা ফানি কমেন্ট আসে, যেটা হচ্ছে, "আমার মোবাইল আছে, আমি কি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারবো কিনা?" খুবই ইন্টারেস্টিং এটা, যে আমি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারবো কিনা। এটা অনেকের ক্ষেত্রে এমন হয় যে তার ডিজাইন শেখার ইচ্ছা আছে, বাট ডিভাইস থাকে না। মানে কম্পিউটার এখনো ক্যাপাবল না। আ কিন্তু সে শিখতে চায়, যে ডিজাইন শিখতে চায়। এবং লাস্টলি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনেকে ডিজাইন শিখতে চায় টাকার জন্য। সো আমাদের অবশ্যই টাকা দরকার। বাট টাকার জন্য কি ডিজাইন শেখা উচিত? নাকি আমার যেটা ভালো লাগে? মানে এমনও আসে, এটা আমি পরে আবার বলব, যে এমনও আসে যে যারা হচ্ছে অনেকেই চায় যে আমি টাকা ইনকাম করতে চাই, এখন আমি গ্রাফিক ডিজাইনে যাবো না ডিজিটাল মার্কেটিং এ যাবো বা আদার যেকোনো সাইডে। সো আমি আবার বলছি প্রশ্নগুলো, যে এমন আমরা, একটা, একটা করেন ভাই। হ্যাঁ, আমরা হচ্ছে ডিজাইন যারা শিখতে চাই, তারা শেখা শুরু করবে কিভাবে? এখানে কি নিজে, নিজে শেখার ওয়ে আছে, নাকি আমার মাস্ট বি মেন্টর লাগবে? ওকে। এইটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে। প্রত্যেকের লার্নিং প্রসেস সেম না। আমি না হয় রেকর্ডিং দেখে মাথায় ঢুকাইতে পারতেছি, আমার কাছে বোরিং লাগতেছে না। কিন্তু সবার ক্ষেত্রে এটা না, অনেকের ক্ষেত্রে হয় যে হাতে কলমে দেখায় দিলে ভালো। দেখেন ভাইয়া, আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে যেটা করতেছি ওটা কিন্তু হাতে কলমেই। শুধু ও মাউস যে নাড়াচ্ছে এটা আমি ওর হাতটা দেখতেছি না, কিন্তু স্ক্রিন তো দেখতেছি। প্রবলেম হয় রেকর্ডিং থাকার কারণে, আমরা ইউটিউবে ভিডিও একটা দেখতেছি, ধাম করে চলে যায় আরেক জায়গাতে। এটাই হচ্ছে ইস্যু। বাট যখন অফলাইনে বা কোনো কোর্সের আন্ডারে লাইভ কোর্স করতেছি বা কোথাও, তখন একটা কনসিস্টেন্সি থাকে, এটাই হচ্ছে সুবিধা। এখন আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। কথা হচ্ছে অনলাইনে কিভাবে শুরু করবেন, এটাতে ফার্স্টে আসি। ডিজাইনের কথা যদি বলি, ১ম এ আপনার জেনারেলি হয় টুলস শিখতে পারেন, না হলে ডিজাইনের প্রিন্সিপাল শিখতে পারেন। অনেকে বলে ডিজাইনের প্রিন্সিপালটা আগে শিখতে। ডিজাইনের প্রিন্সিপালটা অনেক থিওরি বেসড থাকায় আমাদের মাথায় সহজে শুরুতে ঢুকে না। আমি প্রিন্সিপালটা আগে শিখতে বলি না। কেন আমি বলি না বলি। মনে করেন ভাই আমি শুটিং শিখবো। আমি রাইফেল ক্লাবে জয়েন দিব, আমি শুটিং শিখবো। আমার অ্যাড্রেনাল মাথায়। আমি রাইফেল ক্লাবের ভেতরে ঢোকার পরে আমার মাথায় আসে যে আমি শুটিংই করব। প্রিন্সিপাল আমার মাথায় নাই। তো একটা কোচের দায়িত্ব হবে, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতন কিছুটা কাজ করে। আমি রাইফেল শিখবো, আমাকে রাইফেল একটা দিয়ে চালা গুলি, ওই যে টার্গেট চালা গুলি। আমি জানি আমি পারবো না, কোচও জানে আমি পারবো না। কিন্তু যখন আমি ভুল করতেছি, তখন সে আমাকে লাইভ দেখাই দিচ্ছে যে এটা এইভাবে না, এভাবে করতে হয়। ৪-৫ বার ভুল করার পর আমি বলবো যে ভাই আপনি আমাকে বেসিক শেখান। তখন গিয়ে আমি প্রিন্সিপালটা শিখলে আমার জন্য ইফেক্টিভ হবে। শুরুতে যদি আমাকে বেসিকটা দেয় আমি বোরিং ফিল করব। দ্যাটস ওয়াই ফার্স্ট এ আপনি টুলসটা শিখবেন। টুলস ক্ষেত্রে কি, কি হইতে পারে? ডিজাইনের ক্ষেত্রে মেজরিটি টুলস হচ্ছে Photoshop, Illustrator, Figma এগুলা। তবে থাম্বনেল, আমি যেহেতু থাম্বনেল বা সোশ্যাল মিডিয়া করি, থাম্বনেল বা সোশ্যাল মিডিয়ার জন্য মোস্টলি Photoshop ইউজ করা হয়। এখানে আরেকটা টুল আছে Canva। Canva একেবারে ফেলে দেওয়ার মতন টুল না, ডেফিনিটলি খুব ভালো টুল। তবে ডিজাইনের আপনার অ্যাডভান্স ওয়ার্ল্ড এ আসতে চাইলে Photoshop আপনার মাস্ট। Adobe এর যে সফটওয়্যারগুলা, Adobe Photoshop, Adobe Illustrator, Adobe After Effects, এগুলোর ভালো দিক হচ্ছে সবগুলোর UI কাছাকাছি। আপনার Photoshop এর টুলসের টেক্সট টুলের জন্য টি লাগে। যা আছে Illustrator বলেন, এই হ্যান-ত্যান ভং-চং সবগুলোতে টি লাগে। সো টুলস শেখাটা এত বেশি টাফ না। টুলসটা আপনি টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন। জাস্ট সার্চ অন YouTube Photoshop টুলস লিখে প্লেলিস্ট সার্চ করবেন। তাহলে আপনার টুলস Photoshop টিউটোরিয়াল লিখলে চলে আসলে ওটা চলে আসবে। সেকেন্ড হচ্ছে আপনার প্রিন্সিপালটা শেখা। আপনি ডিজাইন প্রিন্সিপালটা শিখবেন। ডিজাইন প্রিন্সিপাল ফর বিগিনার্স লিখলে এনভার্টো এলিমেন্টস এর কিছু কোর্স আছে। খুবই ভালো, খুবই সুন্দর করে বুঝাইছে। ম্যাক্সিমাম যেটা ২০-৩০ মিনিটের উপরে দেখবেন বা ২০-৩০ মিনিটের মধ্যে বা উপরে, ওগুলো প্রিন্সিপাল দেখে শিখে ফেলবেন। প্রিন্সিপাল দেখে প্রিন্সিপাল কি, কি আছে?
কন্ট্রাস্ট, কালারের কন্ট্রাস্ট কিভাবে করতে হয়, কালারের হায়ারার্কি কি, টাইপোগ্রাফি কি, অ্যালাইনমেন্ট কি, এরপর কালার চুজিং কিভাবে করতে হয়। এই প্রিন্সিপালগুলো যখন আপনি শিখে ফেলবেন, তখন আপনার জন্য ডিজাইন বোঝা ইজি হবে। ভাই টুলস সবাই পারে। অনেস্টলি বলতেছি, টুলসের কাজ ম্যাক্সিমাম মানুষই এখন পারে। বিভিন্ন কোচিং সেন্টারেও দেখা যায় যে টুলসের কাজটা শেখাচ্ছে। কিন্তু ভাই টুলস হচ্ছে একটা কলমের মতো। কলম দিয়ে আমি আপনাকে কলম দিয়ে কিভাবে লিখবেন এটা শিখাইলাম। কিন্তু সবার হাতের লেখা কি সুন্দর? কলম তো সবার কাছে আছে। রাইট। পয়েন্ট। দ্যাটস ওয়াই আপনার হাতের লেখা সুন্দর করার জন্য প্রিন্সিপাল শেখা লাগবে যে হাত কিভাবে ঘুরাইতে হয়। সরও যে লিখতেছি আমি হাতটা কিভাবে ঘোরানো লাগছে। রস্যই যে লিখছি, রস্যের উপরে যে মাত্রা দিছি ওটা আমার কিভাবে ঘোরানো লাগছে। এটার জন্য আপনার প্রিন্সিপালটা শেখা লাগবে। টুলস এবং প্রিন্সিপাল শেখার পর, এটা কিন্তু সম্পূর্ণ সেলফ গাইড দিচ্ছি। টুলস এবং প্রিন্সিপাল শেখার পর আপনার কাজ হচ্ছে ডিজাইন রেডি করা। যে কোনো 5টা টপিক, আমি থাম্বনেলের এক্সাম্পল দিয়ে বলি। আমি 5টা ইউটিউবারের জন্য ফ্যান থাম্বনেল করব। আমার ফেভারিট 5টা ইউটিউবারকে নাফিস সেলিম ভাইয়া বললাম, এরপর মনে করেন রাফসান, এরপর আমি র্যান্ডম এখানে ভাই কোনো পলিটিক্স টানিস না ভাই, মাফ চাই। ভাই না ভালো। আমি জাস্ট শেখার জন্য এক্সাম্পলের জন্য বলতেছি যেটা আমার মাথায় ফার্স্টে আসতেছে। নিয়ন ভাই আছে, নিয়ন নন। যে থাম্বনেলগুলো ভাল লাগে আমি ভাবলাম যে ঠিক আছে এগুলো আমি একটু রিডিজাইন করব আমার মতন। আপনি 5টা মানুষ ধরেন, 5টা মানুষের 2-3টা ভিডিও ধরেন, ধরে ওগুলো রিডিজাইন করেন। রিডিজাইন করে ফেসবুকে ফার্স্টে আপলোড দেন। ফেসবুকে আপলোড দিয়ে আগে রিভিউ নেন যে কেমন হচ্ছে। ওখান থেকে যেগুলোতে ভালো রিভিউ আসছে, কিংবা আপনি চাইলে সবগুলোই আপনার বেহান্স প্রোফাইলে আপলোড করেন। বেহান্সটা কি, যারা নতুন তাদের জন্য বলি, ভাই ওয়েবসাইট আছে না আমরা যে আমার মনে করেন দারাজে কি কি প্রোডাক্ট আছে এটার জন্য আপনার দারাজের ওয়েবসাইটে যাওয়া লাগবে বা অ্যাপে যাওয়া লাগবে। এই জন্য আপনার একটা ফ্রি ওয়েবসাইট, সেটা হচ্ছে behance.com, পোর্টফোলিও রাখার জন্য। আপনি যে ডিজাইন পারেন এটার জন্য এটার কাজ হচ্ছে বেহান্স, ড্রিবল এগুলোর মতন ওয়েবসাইট। আপনি বেহান্সে, এখানে আরেকটা জিনিস একটু আসে, বেহান্সে আপনি প্রজেক্টগুলো আপলোড দিবেন, তবে প্রজেক্টগুলো একটা আপলোড দিয়েন না। বেহান্সে হয় কি, ফেসবুক পোস্টের মতন আর কি। আপনি একটা ফেসবুক পোস্টে একটা ছবি, এইটা আপলোড দিলে ভার্সেস আপনার একটা ফেসবুক পোস্টে 4-5টা ছবি দিছেন, কোনটার রিচটা বেশি হবে? 4-5টা যেটা দিছেন ওটার। ইয়েস। পার্সোনাল ছবি হলে ওটা হিসাব আলাদা, বাট স্টিল পার্সোনাল ছবি তো 4-5টা দিলে বেশি রিচ আসে। বেহান্সের ক্ষেত্রেও প্রজেক্ট তোলার সময় একটা প্রজেক্টের ভেতরে হাউ টু আপলোড প্রজেক্টস অন বেহান্স লিখলে চলে আসবে, এত আহামরি কিছু না। একটা প্রজেক্টের ভেতরে 3 থেকে 4টা ডিজাইন রাখেন বা 5টা ডিজাইন রাখেন। এইভাবে 4 থেকে 5টা প্রজেক্ট আপনি করেন, করে ওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে। ফার্স্টে কি বলছি, টুলস শিখতে হবে, এরপর প্রিন্সিপাল শিখতে হবে, এরপর ডিজাইন পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, এরপর প্রমোশনে আসতেছি আমরা, যে ফেসবুকে কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। ফেসবুকে বিভিন্ন ডিজাইনার গ্রুপে আপনি শেয়ার করলে প্রবলেম নাই। এখানে একটা জিনিস আছে, আপনার ক্লায়েন্ট কিন্তু ডিজাইনাররা না, আপনার ক্লায়েন্ট হচ্ছে সাধারণ মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর, উদাহরণের জন্য বলতেছি। কিন্তু ভাই যখন আপনি সোশ্যাল মিডিয়ার কাজ পারবেন, আপনি যে গ্রুপে জয়েন দিচ্ছেন ওখানে তো শুধুমাত্র থাম্বনেল ডিজাইনার না, ওখানে ইউআই ইউএক্স ডিজাইনার আছে, ডিজিটাল মার্কেটার আছে, এই হ্যান ত্যান ভংচং থাকতে পারে। তো দেখা যায়, মনে করেন আপনি হচ্ছেন, আপনার ফ্রেন্ড হচ্ছে মার্কেটার, ও দেখছে আপনি ডিজাইন পারেন, ওর কাছে যে ক্লায়েন্টটা আসছে ও কিন্তু ডিজাইনের জন্যও আসতে পারে। যে এই সাদমান তুমি আমার মার্কেটিংটা করে দিছো, ফেসবুকের অ্যাড করে দিছো, এখন আমার যে ফেসবুকে তুমি যে ছবিটা অ্যাড করছো আমি এই ছবিটা একটু সুন্দরভাবে করতে চাই, তোমার কি কি পরিচিত আছে? তখন আপনার কথা মাথায় আসবে যে আচ্ছা ওই গ্রুপের এই ছেলে তো ভালো ডিজাইন পারে, আচ্ছা ওর একটু নক করি। এটা একটা ওয়ে, মার্কেটিং গেল। সেকেন্ড মার্কেটিং এর ওয়ে হচ্ছে আপনার টার্গেট কাস্টমার যারা ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কিভাবে পাঠাবেন? আমার টার্গেট কাস্টমার কারা? যারা ইউটিউবে কন্টেন্ট করতেছে। ওদেরকে আমি পাবো কোথায়? বিভিন্ন পেজ আছে যেখানে ইউটিউবারদেরকে প্রমোট করে, কন্টেন্ট ক্রিয়েটর 360, ওখান থেকে খুঁজে খুঁজে বের করবো আমি। একটা ওয়ে। বিভিন্ন গ্রুপ আছে যেখানে আপনি যদি সার্চ করেন, আমি একদম বেসিক থেকে বলতেছি যে কন্টেন্ট ক্রিয়েটরস অফ বাংলাদেশ বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরস নামে একটা গ্রুপ আছে, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এটা ভাবিয়েন না যে অমুকে কন্টেন্ট ক্রিয়েটর ওরে শুধু পাঠায়, অমুকে কন্টেন্ট ক্রিয়েটর না ওরে পাঠানোর দরকার নাই। ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমার বন্ধু তো কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে। ও বলল যে দোস্ত আমার থাম্বনেল লাগবে, এই আমি তো একজনকে চিনি। রেফারেন্স দেখছেন কিভাবে আসতেছে? সো এইভাবে পুরো প্রসেসটা অ্যাজ এ ফ্রি, আপনি এই প্রসেসটা একটু কষ্ট হয় আর কি নিজের উপরে, এটা আপনার করতে পারেন। ফার্স্টে টুলস শেখা, দেন প্রিন্সিপাল, দেন পোর্টফোলিও, দেন প্রমোশন। এখন আসি পেইডে। পেইডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, ফ্রিতে প্রবলেম হচ্ছে এগুলো আপনার নিজ দায়িত্ব করতে হবে। পেইডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে মেন্টর যদি ভালো হয় আপনাকে জোর করে করাবে, আপনি অ্যাসাইনমেন্ট না করলে আপনাকে বের করে দিবে, যেগুলো ভালো কোচিং সেন্টার আছে আর কি যারা পড়াচ্ছে। পেইডের ক্ষেত্রে
যদি আপনি বলেন যে ভাই আমি একলা একলা ডিপেন্ডেন্ট হইতে পারবো না, আমার পেড লাগবে, তখন আপনি পেডে যান। বাট অনেস্টলি আমি সাজেস্ট করবো, আমি যে ফ্রি মেথডটা বলছি ভাই, ট্রাই করে দেখেন, ইট উইল বি সাকসেসফুল। পেইডের ক্ষেত্রে মেন্টর চুজিং এর কোশ্চেনটা মেবি আমরা পরে আসলে ভালো হয়, একটু পরে আসলে ভালো হ্যাঁ, হয়। এটা মেন্টর কিভাবে হচ্ছে চুজ করবো পেইডে? মেন্টর নিয়ে আমরা আলাদা একটা টপিক করতে পারি। হ্যাঁ। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে ওই যে টপিকটা আমরা করতে পারি যে ডিজাইনের জন্য কি টাকা দরকার? মার্কেটটা কি ভালো লাগলে তারপর ডিজাইনার। দেখেন ডিজাইন সেক্টরটা পুরোটাই কিন্তু ক্রিয়েটিভ। সো যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিজাইনটা হয় না। হুম। তো টাকার চিন্তা অবশ্যই থাকবে বাট আমাদের ভালো লাগাইতে হবে। কাজগুলা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি যে ডিজাইন করতে গেলে আমি ভাবতে পারব না আমার থিংকিং কেমন হবে। ইভেন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি হয়তো আপনার ক্ষেত্রেও সেম। আমরা যখন ১ম ডিজাইন শিখি দেখবেন যে আমরা বাইরে কিছু একটা ব্যানার দেখছি। আমরা ভাবতাম যে এটা কি লেয়ার নিছে? কিভাবে এটা কমপ্লিট করছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো করি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এটাই। সো এই যে ভালো লাগা জিনিস, এই ভালো লাগা জিনিসটা না থাকলে কিন্তু ডিজাইন শেখা যায় না। সো অনেকে হচ্ছে ভাবে যে আমার টাকা দরকার। আমি শর্ট টাইম এর মধ্যে চলে আসবো আর ডিজাইন শিখবো টাকা ইনকাম হয়ে যাবে। অমুক তো ইনকাম করতেছে। বাট অমুক যে কিভাবে শিখে আসছে কতটুকু মানে কষ্ট করে আসছে এই জিনিসটা বা সময়টা কেউ দেখে না। হুম। সো মেন্টর চুজ করা টাকার ইনটেনশন থাকলে ভাই আইসেন না, মাফ চাই। আপনার যদি প্ল্যান থাকে যে ভাই না আমি সময় দিতে পারবো ১-২ বছর, তাহলে আসেন। টাকার জন্য হলে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আইসেন না ভাই, এটা খুব ক্রিয়েটিভ একটা ফিল্ড। আবার এমন না যে ভাই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে যারা ডিজাইনার ছাড়া দেখতেছেন, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসতে চাইলে যে আপনার খালি ডিজাইনারে হইতে হবে বিষয়টা এমন না। ওই যে ফার্স্টে যে এক্সাম্পলটা দিছিলাম, আপনি ডিজাইন ১০ দিন প্র্যাকটিস করেন, আপনি মার্কেটিং ১০ দিন প্র্যাকটিস করেন, কপিরাইটিং ১০ দিন প্র্যাকটিস প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই দাম আছে। আপনি দেখেন আপনার কোনটা ভাল লাগে, জোর করে কোনোটাতে আসিয়েন না, যেটাতে মজা লাগে ওটাতে আসেন। ওকে ভাই, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট এ আমাদের যে ব্যাপারটা জানা ছিল হচ্ছে আমরা মেন্টর চুজ করব কিভাবে? এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট আমার মনে হয়েছে যে এই সেক্টরের মধ্যে। আমরা বলে দিলাম যে আমরা ফ্রিতে শিখতে পারবো YouTube থেকে এবং আপনি যেভাবে স্টেপ বাই স্টেপ গাইড দিলেন, একজন যদি টোটাল জিনিসটা ফলো করে হোপফুলি সে ফ্রিতেই শিখতে পারবে। আপনি যেভাবে শিখেছি আমার মনে হয় না যে আমাদের মেন্টর লেগেছে। আমার ক্ষেত্রেও না। হুম। সো কিন্তু এই সেক্টরে একটু কষ্ট আছে। নিজের প্রবলেম নিজেরই খুঁজে বের করা লাগে এবং আ যে সলিউশনটা নিজে করলাম, ইভেন নিজের হোমওয়ার্কটা নিজেকে ফোর্স করে করানো লাগে। এখানে দৃঢ়তা হুম, খুবই হুম, দরকার। হুম। নিজের ক্ষেত্রে দৃঢ়তাটা দরকার। এবং ভাইয়া যে ইম্পোর্টেন্ট একটা টপিক বলেছে যে গ্রুপে শেয়ার করা। এখানে আরেকটা জিনিস আমি ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে আপনি যখন ডিজাইন শিখতেছেন, অ্যাজ এ নিউ ডিজাইনার আপনি হোমওয়ার্ক কিন্তু বিভিন্ন গ্রাফিক ডিজাইন রিলেটেড গ্রুপে কিন্তু সাবমিট করতে পারেন এবং উপরে ক্যাপশনে লিখে দিবেন যে আমি নতুন ডিজাইনার, আমি ডিজাইন শিখতেছি। এখন আমার কি আপডেট করা যেতে পারে? দেখবেন যে অনেক ভালো ডিজাইনার হুম। খুব ভালো ফিডব্যাক দিবে যে, "ভাইয়া এই জিনিসটাকে এভাবে করলে আরো ভালো হয়।" সো নিজের শিখার ক্ষেত্রে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আপনাকে নিয়মিত হোমওয়ার্ক করতে হবে এবং সেটাকে যে ভালো পারে বা এমন কোনো কমিউনিটিতে আপলোড করা বা এমন কোনো কমিউনিটিতে আস্ক করা যেখান থেকে একটা গুড ফিডব্যাক পেতে পারেন এবং ভালো সেই ফিডব্যাকটা আপনার কাজে লাগে। সো এখন ভাইয়ের কাছে জানতে যে মেন্টর সিলেক্ট করার ধরেন যে ফ্রি একজন পারছে না, একেবারেই তার দ্বারা হচ্ছে না। সো মেন্টর সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কি মাথায় দরকার? বাংলাদেশে অনেক একাডেমি আছে। এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা গ্রাফিক ডিজাইন শিখাচ্ছে ৳৫০০ ফ্রিতে বা ফ্রিতেও শিখাচ্ছে, ৳৫০০ শিখাচ্ছে, ৳১,০০০, ৳১০,০০০। কিন্তু আমরা মেইনলি কার কাছ থেকে শিখব? এবং কিভাবে সিলেক্ট করব যে এই মানুষটার কাছ থেকে শিখলে বা এই প্রতিষ্ঠানের কাছ থেকে শিখলে আমি একজন ভালো ডিজাইনার হতে পারবো? হুম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে মেন্টর কিভাবে চুজ করব। আমি আমার প্রসেসটা বলি, হ্যাঁ? আমি যখন মেন্টর চুজ করি, প্রমোশন দেখলাম যে ৳২,৫০০ গ্রাফিক ডিজাইনিং কোর্স। আমি ওই প্রতিষ্ঠানে আগে হয় গিয়ে দেখব, না হলে ফোন করব যে মেন্টর কে? ওনার প্রোফাইলটা একটু দেখতে চাই। যদি প্রোফাইল শেয়ার করতে না চাই, অফিসে যাব। যেহেতু আমার অফলাইন আমার আশেপাশে, আমি যেহেতু করতে চাইতেছি আমি অফিসে যাব। মেন্টর অফিসে যাওয়ার পর কোনো মেন্টরকে ফেসবুক প্রোফাইল চাইলে এমনি দিয়ে দিবে। যদি না দিতে চাই তার মানে হচ্ছে সে ভালো না। সোজা কথা। হ্যাঁ, এখন এখানে বলতে পারেন যে ভাই অনেকে আছে তো তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে না। ঠিক আছে, পোর্টফোলিও দেখাইতে বলেন। আমাদের প্রবলেম হচ্ছে আমরা অনেক ভয় পাই যে হায়, 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 হায়! টিচারকে বলবো ওর সার্টিফিকেট দেখাইতে, এত বড় সাহস আমার! ভাই, তুমি টাকা দিতেছো। তোমার অধিকার আছে। তোমার মেন্টরের যোগ্যতা আছে কিনা এটা জানার তোমার অধিকার আছে। ইভেন আমিও যদি কোনো কোর্স লঞ্চ করি, মনে করো করলাম, আমার কোনো কোর্স এই মুহূর্তে নাই। তুমি আমাকে এসে জিজ্ঞেস করবা যে ঠিক আছে আপনি যে শেখাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি কাদের সাথে কাজ করছেন?
আপনি আমাকে শেখাচ্ছেন কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়, আপনি কয়টা ক্লায়েন্টের কাজ করছেন? ভাই কোশ্চেন কর। এসব কোশ্চেন যদি কোনো মেন্টর হেজিটেশন ফিল করে বা ভয় পায় বলতে বা অ্যারোগেন্সি দেখা যায়, কত বড় সাহস তোমার, তাহলে তাহলে তো আপনি অ্যান্সার পেয়ে গেছেন অলরেডি যে সে ভালো না আপনার জন্য, যে মেন্টরটা আগে এভাবে অফেন্ডেড হয়ে গেছে। সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে এটা, মেন্টরের পোর্টফোলিও অ্যানালাইসিস করা। মার্কেটার যদি হয়, মার্কেটার উনি কি কি করছে, কয়টা কোম্পানির জন্য কাজ করছে, আপনি ফেসবুক অ্যাড শিখবেন, ফেসবুক অ্যাড করে ও কয়টা ক্লায়েন্টের কত টাকা রেভিনিউ জেনারেট করছে আপনি দেখেন। মার্কেটিং এ যখন আপনি দেখবেন তখন আপনি আইডিয়াটা পাবেন। সেকেন্ড আইডিয়া হচ্ছে ফেসবুক কিছু গ্রুপ আছে, যে কোনো গ্রুপ আপনার এলাকার বা শহরের যে গ্রুপ আছে, যেমন ডেসপারেটলি সিকিং চিটাগং একটা গ্রুপ আছে, ডু সামথিং এক্সেপশনাল ওটা পুরো বাংলাদেশের গ্রুপ। আপনি গ্রুপে পোস্ট করেন যে অমুক প্রতিষ্ঠান XYZ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এই ব্রাঞ্চ, আমি চাচ্ছিলাম এখানে শিখতে। ভাই ব্রাঞ্চটা একটু মেনশন করে দিয়েন, কারণ অনেক প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চ আছে, মেন্টরের উপর কিন্তু ডিপেন্ড করে কে শেখাচ্ছে। প্রতিষ্ঠান ভালো হলে মেন্টর যে ভালো হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি পোস্ট করেন যে অমুক ব্রাঞ্চে কেউ কি এই ধরনের কোর্স করছেন, করলে আপনারা কতটুকু হেল্প পাইছেন। আরেকটা আইডিয়া, যখন আপনি প্রতিষ্ঠানে গিয়ে চেক করবেন, মেন্টরকে তো আপনি ধরতেছেনই, মেন্টরকে ধরার আগে ওখানে যারা স্টুডেন্ট বসা ব্যাচ থাকবে, ম্যাক্সিমাম টাইমে ব্যাচ থাকবে, ব্যাচ না থাকলে জিজ্ঞেস করবেন যে ব্যাচ করা থেকে করা পর্যন্ত থাকে, ওই সময় গিয়ে রিসেপশনে কিছু কথাবার্তা বলে হাঁটতে হাঁটতে যাবেন গা স্টুডেন্টদের কাছে, যে ভাই আপনি তো এখানে এতদিন ধরে করতেছেন বা কতদিন ধরে করতেছেন, যারা অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস করতেছে, 1-2 মাস না, 1-2 মাসে যারা থাকে ওরা একটু আবেগে থাকে, যাই সব ভালো লাগতেছে, টুলস এদিকে ওদিকে নড়াইতেছে, সব ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। ডোন্ট গো টু দেম। যারা ওখানে করছে, করে ফেলছে বা করতেছে, যারা অনগোয়িং করতেছে 3-4 মাস হয়ে গেছে, আপনাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এখানে রেজাল্ট কেমন আসতেছে। একটা জিনিস আছে, কোর্স করলে কিন্তু রেজাল্ট আসবে না, সব স্টুডেন্ট কিন্তু আবার ভালো না, এটা আপনার একটু মাথায় রাখতে হবে। আপনার 100 জন কোর্স করলে হয়তো 4 থেকে 5 জন ভালো সাকসেসফুল হবে। আপনি ভাই জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আপনি একটা আন্দাজ পাবেন যে সে শেখাচ্ছে কিনা। আপনি স্টুডেন্টের সাথে কথা বলে স্টুডেন্টের মোটিভও বুঝতে পারবেন যে সে আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতেছে কিনা। এভাবে স্টুডেন্টদের থেকে রিভিউ নেন যে টিচার কেমন, প্রতিষ্ঠান থেকে রিভিউ নিয়ে না যে আচ্ছা আপনাদের এই অমুক টিচারটা আসলে কেমন, ভালো ভাই, অনেক ভালো, সবাই ভালো বলবে। এটাই আমাকে তো যদি এখন সিম্পল। আপনাকে খুবই সিম্পল, আপনি যদি আকিব ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই রাত ভাই হ্যাঁ খুবই ভালো আকিব ভাই কি আমার ক্লাস করছে, আমার কথা জিজ্ঞেস করতে হবে আমার কোনো স্টুডেন্ট থাকলে, বা আমি কোনো ফ্রি রিসোর্স দিছি কিনা, আমি ভালোভাবে বুঝাইতে পারছি কিনা, ওটার উপর আপনি আমাকে জাজ করবেন। এইটা দ্যাটস ওয়াই ফেসবুক গ্রুপটাতে পোস্ট করবেন, স্টুডেন্টদের থেকে রিভিউ নিবেন, মেন্টর থেকে রিভিউ নিবেন। ফেসবুক গ্রুপে পোস্ট করলে বিভিন্ন মানুষ বলে দিবে যে ভাই ওখানে যায় না, এখানে কিন্তু অনেক স্ক্যাম আছে, হারবার আইটি নামের স্ক্যাম আছে, এম্বার আইটি নামের স্ক্যাম আছে, আরো কত হাজার স্ক্যাম যে আছে। ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে, আপনারা তো ভাই মানে কিছু মানুষ অনেক মায়াও হয়, অনেক রাগও লাগে, অ্যাডমিশন নেওয়ার পরে পোস্ট করে এই প্রতিষ্ঠানটা কেমন, ভাই তুই 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিছস, তুই এখন জিজ্ঞেস করতেছস কেন? অ্যাডমিশন নেওয়ার আগে জিজ্ঞেস কর, তাহলে একটা পোলাপান রিভিউ দিবে যে ভাই তুই ভর্তি হইছিস না, বা এইটা ভালো বা ওটা ভালো। এভাবে মেন্টর গুলো চুজ করতে হয়। প্রতিষ্ঠানের ভরসায় যায়েন না, প্রতিষ্ঠানের নাম অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো, মাই গড, কিন্তু মেন্টরের নাম অনুসারে যান, যে মেন্টরের ব্যাকগ্রাউন্ড কতটুকু, তার ডিজাইন গুলো দেখেন। আমি ভাই অনেক মেন্টর দেখছি হয়তো শিখাইতেছে, টুলস শেখাইতেছে, ডিজাইনের, তুমি ডিজাইনার হইতে গেছো, তোমাকে আমি বেসিক ডিজাইনার যদি শিখায় ছাড়া দেয়, আমি তো ইউটিউবে ওটা টিউটোরিয়াল থেকে শিখতে পারতেছি। ইউনিক ডিজাইন গুলো দেখা যাচ্ছে যে ওরা শেখাইতে পারতেছে না, ওদের নিজেদের পোর্টফোলিও হচ্ছে খুব ডাউনগ্রেড। কি করবে, মানে ওদের তাও আপনি বলতে পারেন যে তো ভাই ওদের কোয়ালিটি ডাউনগ্রেড হইলেও পোলাপান কেন শিখতেছে, তাহলে কি ওরা পারে না? ভাই মার্কেটে কম্পিটিটর নাই, তোমাদের এলাকায় একজন ব্যক্তি পেঁয়াজ বিক্রি করে, মানুষ ওর থেকে কিনবে, পচা হইলেও কিনবে। বিষয়টা এমন, মেন্টর অ্যানালাইসিস করেন, ভালোটা শিখেন। So এটা হচ্ছে ওই। ওয়েল সো যেটা ১ম এ আরেকবার রিপিট করি যে ১ম কথা যেটা ছিল আমাদের যে আপনার যদি ভালো লাগে আপনি এখানে আসবেন। টাকার জন্য এসেন না। শিখতে আসেন, শিখলে টাকা আছে। সো শিখেন আগে তারপরে টাকা ইনকাম করতে পারবেন এবং যার কাছ থেকে শিখছেন তাকে আগে এনালাইসিস করবেন যে সে অ্যাকচুয়ালি শেখানোর জন্য যোগ্য কিনা, একজন ভালো টিচার কিনা। এই জিনিসটা খুবই দরকার। আপনি একা, একা শিখতে পারছেন না বলেই কিন্তু কারো হেল্প বা কারো শরণাপন্ন হচ্ছেন বা কারো কাছে যাচ্ছেন। সো সেই মানুষটা যদি না শিখাইতে পারে, সো একা শেখার মধ্যে মানে না পারার মধ্যে এবং তার কাছে যে না শেখার মধ্যে ২ টাই সিমিলার। হুম। তো এখন যেটা ভাইয়া অলরেডি কভার করে দিয়েছে যে পোর্টফোলিওর ব্যাপারে ডিজাইন শিখে এবং সেটাকে আপলোড করতে হবে। মার্কেটিংটাও একবারেই ভাইয়া কভার করেছে। সো ওই পোরশনটা যারা শোনেননি আরেকবার রিপিট করে শুনবেন। ওইটার মধ্যে সবকিছু বলা আছে একদম স্টেপ বাই স্টেপ। এখন আসি ভাইয়া যে আসলেই গ্রাফিক ডিজাইন সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করলে ভালো হয় কিনা বা ক্যারিয়ার গড়া যায় কিনা এখানে? বা আপনার পার্সোনাল মতামত কি যে শুধু অ্যাজ এ ডিজাইনার হিসাবে লাইফ লিড করা যায় কিনা? যেটাই হচ্ছে আসল কথা। আমি কাউকে বলবো না যে 100%
ফ্রিল্যান্সিং এর উপরে ডিপেন্ডেন্ট হইতে। আমি একটু প্রসেসটা বলি কিভাবে। আপনি যদি সারা বছর ফ্রিল্যান্সার থাকতে চান, ইট মাইট ব্যাকফায়ার। আপনার ক্লায়েন্ট চলে যাওয়ার পসিবিলিটি কিন্তু আছে। সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং করতে করতে রিমোট ওয়ার্কে চলে যাওয়া এবং স্টেবল রিমোট ওয়ার্কে চলে যাওয়া। আরও ভালো হচ্ছে ভালো কোনো এজেন্সিতে জয়েন দিতে পারলে। ভালো এজেন্সিতে আপনি 1 বছর 1.5 বছর শেখার পর আপনি চাইলে পার্সোনাল এজেন্সি দিয়ে করতে পারেন। এটা একটা ওয়ে। বাট কন্টিনিউয়াস অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করা উচিত হবে না। শুধু টাকা কামানোর জন্য আসিয়েন না, শেখার হ্যাঁ ভাই, টাকা তো কামানো লাগবে। এন্ড অফ দ্য ডে টাকা আমাদের লাগবে। তবে মনে করেন আমি এখন শুধুমাত্র থাম্বনেল ডিজাইনার, আমি আজীবন থাম্বনেল ডিজাইনার থাকবো না। সবচেয়ে বেস্ট হচ্ছে থাম্বনেল ডিজাইন করতে করতে অন্যান্য সার্ভিসগুলোর স্কিল আমার বাড়ানো, এরপরে ছোট টিম রেখে পুরো জিনিসটা একটা বিজনেসে কনভার্ট করে ফেলা। যখন আপনি বিজনেসে কনভার্ট করবেন, স্যালারি দিয়ে পোলাপান রাখবেন, তখন আপনার মাথায় টেনশন থাকবে যে আমার ক্লায়েন্ট আনতে হবে। তখন আপনার প্রেশারটা বেশি পড়বে। এখন শুধুমাত্র যারা ফ্রিল্যান্সার, ওদের এই প্রেশারটা একটু কম যে আমার ক্লায়েন্ট আনা লাগবে। ক্লায়েন্ট আসতেছে, ফাইবারে গিগ মার্কেটিং করতেছে বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছে, ক্লায়েন্ট আসতেছে, কাজ করতেছি। আউটরিচটা খুব কম করা হচ্ছে। মানে আউটরিচ মানে হচ্ছে ক্লায়েন্টের কাছে গিয়ে তাকে বলা যে আমি কাজ পারি, আমাকে কাজ দাও। এটা খুব কম করা হয়। কিন্তু যখন আপনার বিজনেস রেডি হয়ে যাবে, ছোট একটা টিমও যদি হয়, এত বিশাল বিজনেস লাগবে না, ছোট টিমও যদি হয়, তখন আপনার মাথায় প্রেশার থাকবে যে না, আমার এই মাসে 5টা থেকে 6টা ক্লায়েন্ট আনতে হবে, যে প্রতি ক্লায়েন্ট আমাকে 20,000 টাকা করে দিবে। আমার 1 লাখ টাকা আনতে হবে, যাতে আমি আমার যে 3 জন এমপ্লয়ি আছে ওদেরকে আমি ওদের টাকা দেওয়ার পর আমার কাছে প্রফিট থাকে। এভাবে জিনিসটা আপনার আগাইতে হবে। শুধু টাকা কামানোর জন্য ফার্স্টের যে প্রশ্নটা ছিল যে অনলি টাকা কামানোর জন্য, এটা আসলে সাজায় কিভাবে যে বলবো এটাই বুঝতেছি না। কারণ এটার কোনো অ্যান্সার নাই। টাকা কামানোর জন্য আসা উচিত না। প্যাশন থেকে মানে আসলে তখন কাজ করে মজা পাওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে টাকা কামানোর কথা বলতে বুঝিয়েছি, ধরেন যে অনেকেই প্রথম থিঙ্কিং করে, যে আমার ক্ষেত্রে বলি, আমি ধরেন যে একটা ভালো এখন ইনকাম করতেছি। তো আমার এলাকার একজন জানে যে আমি ইনকাম করি, এই সেক্টরে কাজ করছি। তো উনি হুম। মানে উনার ছেলে বা উনি পারবে কিনা এটা জানার ব্যবসায় না, যে উনার যে ডিজাইনটা ভালো লাগে কিনা ওইটাও জানে না। উনার মেইন মানে এটাই থাকে যে অমুক তো ইনকাম করতেছে এই সেক্টর থেকে, আমি চলে যাই, যে আমি ইনকাম করি। মেইনলি হচ্ছে এটাই। হ্যাঁ, টাকা তো আচ্ছা, লাগবেই। কনটেক্সটটা আমি বুঝতে পারছি এখন। হ্যাঁ, ভাই এটা এই থিংকিংটা কোত্থেকে আসে আমি বলি। এই অমুক টিভি, মেঘনা টিভি, এই টিভি, হ্যান-ত্যান বংচং, বুড়িগঙ্গা টিভি সবগুলো কি করবে? যে আরে ফ্রিল্যান্সিং করে টিনের ঘরে থেকে কোটি টাকা কামায়। তো ও টিনের ঘরে থাকতেছে কেন? ওর কোটি টাকা কামাই রেগুলার হইলে। রেগুলার দেখা যায়। আমি আমি কালকেও দেখছি একটা ভিডিও, যে মাসে ৳2,00,000 ইনকাম করে। সে সাধারণ একটা ডেস্ক নিয়ে টেবিল নিয়ে বসে আছে। হ্যাঁ? বলতেছে আমি মাসে ৳2,00,000 ইনকাম। হ্যাঁ, টাকা আছে এখানে। ৳2,00,000 ৳4,00,000 আমি নিজে দেখছি। ইভেন আমি নিজেও যদি বলি, এমনও মাস গেছে আমার ৳1,85,000 ইনকাম, আরো বেশি ইনকাম হইছে। টাকা আছে। আলহামদুলিল্লাহ। বাট এমন না যে এখান থেকে হচ্ছে আপনার মানে টাকার জন্যই আসবেন বা এখানে অনেক কোটি, কোটি টাকা, কোটিপতি হয়ে গেছেন। হ্যাঁ, ভাই আমরা ১২-১৩ বছর, ১২ বছর কই, ১৬ বছরের মতন আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরেও আমাদের 25,000 স্যালারি স্টার্টিং এ ঢুকতেই আমাদের মাথা খারাপ হয়ে যায়। দিতেই চায় না কেউ। হাইয়েস্ট 15,000 বা 12,000। সেখানে আপনি কিভাবে আশা করেন ৩ মাসের একটা কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামাই করবেন? পুরাই স্ক্যাম। কেউ যদি আপনাকে বলে যে আমাদের স্টুডেন্টরা অমুক টাকা কামিয়েছে, ভাই ওদের এত মার্কেটিং করছে, ১,০০০ স্টুডেন্ট এনরোল করছে, একটা স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে, ওই একটা স্টুডেন্ট আগে থেকেই জানতো কিভাবে কাজ করতে হয়, শুধু ওর একটু প্রেশার লাগতো, ঘাড় ধরে একটু করানো লাগতো, ওই করানিটা হয়তো ওরা প্রেশার একটু দিছে, এই জন্য ওরা করছে। বাকি যারা আছে বাকিরাও তো চেষ্টা, ভাই ১,০০০ স্টুডেন্ট কি সবাই কি মেধাবী না? সবাই কি গাধা? আপনার কি মনে হয়? মোটেও না। না, না, তো অবশ্যই না। ওদেরকে এই স্ক্যামের ঠেলায় ওরা আসে, টাকা কামাই করতে না পারে, তারপর চলে যায়। সো ভাই ডোন্ট কাম টু দ্যাট। পইরেনই না। যেমনে বললাম মেন্টর চুজিং করবেন কেমনে, এইভাবে করিয়েন। তবে হ্যাঁ, যারা আসতে যাচ্ছেন, টাকা আছে এখানে। বাট আপনাকে কষ্ট করতে হবে। খুব মানে রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন না। না। ভাইয়া যেটা বলল যে কোনো রিমোট জব যদি করতে পারেন বা কোনো এজেন্সির সাথে কাজ করতে পারেন। বাংলাদেশের রাইট নাও গ্রাফিক ডিজাইনারের ভালো এজেন্সি আছে যারা ভালোভাবে কাজ করাচ্ছে। আমি বলতে পারবো টি-শার্ট ডিজাইনের একটা নাম ভুলে যাই মাঝে, মাঝে। টি-শার্ট ডিজাইন করে হচ্ছে, আমারও মনে আসতেছে না। দাঁড়ান। ফেব্রিক লাইফ। হ্যাঁ, 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 ফ্যাব্রি ফেব্রি লাইফ, লাইফ ইয়েস। ফেব্রি লাইফের ডিজাইনের সেক্টরটা অনেক ভালো। ওদের টিমের সাথে অধিকাংশ কানেক্ট আছি আমি। ওদের ডিজাইনাররা খুব ক্রিয়েটিভ আমি যতটুকু দেখছি। কাজগুলো অমায়িক। হুম। সো যারা হ্যাঁ, করতেছে এমন ভাইয়ের নামটা ভুলে গেছে। খুব ভালো কাজ করে। মামুন আছে, আব্দুল মামুন আছে, আর কে যেন আছে।
তো উনারা বেশ ক্রিয়েটিভ। হ্যাঁ, বাংলাদেশেও এরকম বেশ কিছু অফিস আছে যেখানে ডিজাইন করে ভালো ইনকাম করা যায় এবং অফিস ওয়ার্ক করা যায়। মানে চাকরি করা যায়, যেটা আপনারা অনেকেই চাকরি খুঁজেন, চাকরি করা যায়। এবং আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি ক্যাপাবল হন, আপনি যদি একটা রিমোট জব পেয়ে যান, সো আপনি লাইফে ইজিও থাকতে পারবেন, বেশ একটু শান্তিও পাবেন। ইভেন আপনার হুম। ফিন্যান্সিয়াল গ্রোথটাও অনেক ভালো হবে। সো ১ম কথা হচ্ছে, আপনি যদি আসেন, অবশ্যই শেখার জন্য আসবেন, একজন ভালো ডিজাইনার হবেন। তারপরে থিংকিং করবেন যে আমার কিভাবে টাকা ইনকাম করতে হবে। আগে টাকার ইনকামের যদি চিন্তা থাকে, আজকে লোগোর আমি ২ দিন শিখে ফেলাইছি, দেখ ক্যানভা দিয়ে অনেক লোগো ডিজাইন শিখেও সে মার্কেটিং করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস এখানে একটু পোর্টফোলিও নিয়ে বলি। এই যে দেখেন ভাইয়া, ফ্যাব্রি লাইফে ভালো ডিজাইনার কাজ করতেছে। আপনি যখন একজন ডিজাইনার, তখন আপনার অনেক টাইপের ডিজাইনই আপনি করতেছেন। আপনি ই-কমার্স কোম্পানি লাইক ঘরের বাজারের জন্য কিছু পোস্টার করতেছেন, অথবা আপনি 10 মিনিট স্কুলের মতন কিছু কোর্সের পোস্টার করতেছেন, অথবা আপনি এই যে টি-শার্টের কিছু পোস্টার করতেছেন। একটা জিনিস একটু দেখেন, আপনি আপনার প্রোফাইলে মাল্টিপল ক্যাটাগরির প্রজেক্ট রাখেন, ওটা তো কোনো প্রবলেম নাই। তবে একটা বা ২ টা ক্যাটাগরিতে আপনি বেস্ট হন। মনে করেন আপনি ফ্যাব্রি লাইফের আপনি টি-শার্ট গুলো ভালোভাবে পোস্টার করতে পারেন ফ্যাব্রি লাইফের মতন। এটাতে আপনি খুব ভালো, এটাতে আপনি অনেকগুলো প্রজেক্ট তুলেন। কিংবা আপনি 10 মিনিট স্কুলের মতন বিভিন্ন এডটেক এডুকেশন টেকনোলজি যারা আছে, ওইসব কোম্পানির জন্য কোর্সের ব্যানার, ক্লাসের ব্যানার এগুলো করতে পারেন। আপনি এগুলো ভালো মতন করেন। এটাতে লাভ কি হবে আমি বলি। আপনাকে ক্লায়েন্ট ইজিলি খুঁজে নিবে। কারণ ও যখন দেখবে আপনার পোর্টফোলিওতে এই ক্যাটেগরির ডিজাইন বেশি, তখন সে আপনাকে বলবে যে, "আমার এই কাজটা লাগবে, আমাকে কাজটা করে দাও।" এখন এখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে, "তাহলে তো ভাই আমার লিমিটেড হয়ে গেল কাজটা।" ভাই লিমিটেড হবে না। বাংলাদেশে এডটেক অনেকগুলা। আপনাকে যদি ৫ টা বাদ দেন ভাই, ৩ টা এডটেক কোম্পানি ওরা অনলাইনে কোর্স বেচে, ওরা আপনাকে মান্থলি বেসিসে হায়ার করলো। আমি একবারে সর্বনিম্ন ধরি যে ওরা ৳১৫,০০০ দিবে বা ৳১২,০০০ দিবে। ৩ টা কোম্পানিতে আপনার মাসে হয়তো ১৫ টা বা ১৬ টা ডিজাইন করা লাগে। ৩ টাতে আপনি 45 ডিজাইনস করেন। মাসে আপনার ১৫,০০০ হলে ৳45,০০০ ইনকাম। ক্যাটেগরিটা ভাগ করে ফেলেন ভাই। আমাদের মনে হয় যে আমরা ক্যাটেগরি ভাগ করে ফেললে নিচ ডাউন বলে এটাকে। নিচ ডাউন করে ফেললে মনে হয় আমাদের ক্লায়েন্ট কমে যাবে। ভাই না। দেখেন, ডাক্তারের এক্সাম্পল দেই। নাক, কান, গলা বিশেষজ্ঞ। ও নাক, কান, গলাই দেখে। ও সারাদিন কত পেশেন্ট দেখে ভাই। পেশেন্টের অভাব আছে বাংলাদেশে? মাথা ঠান্ডা করে ভাবেন। সবাই রোগী। সবাই রোগী। ওর প্রবলেমই হচ্ছে না, ও দেখে প্রতিদিন ৫০-৬০ টা দেখতেছে, ৳১,০০০ করে নিচ্ছে। ওর ইনকাম হয়ে যাচ্ছে। আপনি এই জিনিসটা আপনার লাইফে এক্সিকিউট করেন। আপনি সব ক্যাটেগরিতে বেস্ট হতে যায়েন না আল্লাহর ওয়াস্তে। সব ক্যাটেগরিতে ডিজাইন করতে মন চাবে ভাই। নতুন, নতুন ডিজাইন যার থেকে দেখতেছেন মনে করি একটা তুলেন ভাই। বেশ প্যাশন প্রজেক্ট তুলেন। কিন্তু কোর ফোকাসটা আপনার যে ক্যাটেগরিতে আপনার সবচেয়ে বেশি করতে ভাল লাগে ওটাতে করেন। যেমন আমি কি? আমি এডটেক এ বেশি কাজ করি। আমার শুরুই হয়েছে এডটেক দিয়ে। ওই যে প্রো উইথ স্বাধীনের কথা বললাম। আমার শুরু হয়েছে এডটেক দিয়ে। নাফিস ভাইয়ের জন্য আমি থাম্বনেইল করছি। নাফিস ভাই কিন্তু আমাদের জন্য। উনার কনটেন্ট হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট দিয়ে। ওটাও এডুকেশন দিয়ে। তো আমার শুরুটা ওভাবে যে হইছে, আমি কিন্তু এখনো মেক্সিমাম এডটেক এর কাজই করি। তো আপনি ক্যাটেগরি অনুসারে পোর্টফোলিও তৈরি করেন। আপনার এই ক্যাটেগরির বাহিরেও কিন্তু ক্লায়েন্ট আসবে। কেন আসবে আমি বলি। যখন আপনাকে কেউ পরিচয় করাবে, ওরা তো আর এডটেক-মেডটেক বুঝে না। ওরা শুনছে যে আমার একজন ডিজাইনার লাগবে, ও আপনার কথা বলবে যে, ওই ডিজাইনারটা খুব ভালো ডিজাইন পারে, ওকে দিয়ে কাজ করাও।" ও কিন্তু জানে না আপনি কোন ক্যাটেগরিতে করেন। আপনি কিন্তু কাজ পারেন। তো আপনাকেও সে এমনি মেসেজ দিবে যে, "ভাই আমার এই কাজটা লাগতো।" দেখা গেল যে আপনি ই-কমার্স এর কাজ করেন, কিন্তু সে হচ্ছে আপনার টি-শার্ট বিজনেস। টি-শার্ট বিজনেস তো অবশ্যই ই-কমার্স এর। আমি এডটেক ধরি। আপনি এডটেক এর কাজ করেন, কিন্তু সে হচ্ছে ই-কমার্স। সে এসে আপনাকে বলবে যে, "ভাই আমার ই-কমার্স এর কিছু পোস্টার লাগতো।" অ্যান্ড আপনি তো পারেন ভাই, আপনি কইরা দিবেন। প্রবলেম তো নাই। ক্লায়েন্ট চারিদিক থেকে আসবে। কিন্তু আপনি একটাতে ফোকাস থাকেন যে, "ইয়েস, এইটার জন্যে আমি সেরা।" ক্যাটেগরি ভাগ করে ফেলেন, আপনাকে হায়ার করা ইজি। এমপ্লয়ি খুঁজবে, ভাই এমপ্লয়ি আপনার কাছে সব খুঁজবে না। বাংলাদেশের এমপ্লয়ি ছাড়া। বাংলাদেশের মানুষ একটু খুঁজে বেশি। এক্সপেকটেশন অনেক বেশি। বাট এখন বাংলাদেশের মানুষ অনেক স্মার্ট হচ্ছে আস্তে, আস্তে। ওরা জানে যে এই ছেলেটা এই ক্যাটেগরির ডিজাইন, ও টি-শার্টের প্রমোশন খুব ভালো পারে। আমি ওকে এটার জন্যই হায়ার করব। তো আপনাকে মানুষ হায়ার করবে। তো পোর্টফোলিওটা যখন রেডি করবেন, এভাবে রেডি করিয়েন। বেশি সাকসেসফুল হবে। শুরুতে মনে হবে যে মানে ফিয়ার অফ মিসিং আউট, ফোমো কাজ করবে যে, "না, না ভাই আমি সব ক্যাটেগরিতে কাজ করলে মনে হয় চারিদিক থেকে টাকা আসতো।" ভাই তোর এক ক্যাটেগরিতে যদি ৫ টা ক্লায়েন্ট আসে, তুই সামলাইতে পারবি না। তোর লোক হায়ার করা লাগবে। সো টেনশন নাই ভাই, তুই পারবি। আরেকটা জিনিস, ওই যে ভাইয়া ১ম এ বলছিল যে টুলস শেখা। সো ডিজাইনের মেইন ফান্ডামেন্টালটি হচ্ছে এমন যে টুলস যদি শিখতে পারেন, সো যেকোনো ডিজাইনই আপনি করতে পারবেন। বাট ২-১ টা বিষয়ে আপনাকে প্রফেশনাল হতে হবে এবং সেই বিষয়গুলোকে ফোকাস করেই আপনি কাজ করবেন। যখন আপনার টুলস গুলো একদম নখদর্পণে চলে আসবে, সো
অন্যান্য ডিজাইনগুলো আপনি বুঝতে পারবেন, করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। বাট মাল্টিপল ফোকাস করতে গেলে আবার একটা বা সেক্টরটা ওইভাবে গুলিয়ে ফেলবেন যে তখন ভাববেন যে কোন সেক্টরে আমার যাওয়া উচিত। হুম, হুম। তো এটাই হচ্ছে সমস্যা হয় আরকি। ও বাই দ্য ওয়ে, ভালো একটা পয়েন্ট বলছেন আকিব ভাই। আমরা যারা ইন্ডাস্ট্রিতে নতুন শুরু করি, আমাদের একটা খারাপ অভ্যাস হলো জাম্পিং। আমি ডিজাইন করতেছি, ডিজাইন করতেছি, ডিজাইন করতেছি। হেই! ওই মার্কেটিং করতেছে, লাখ লাখ টাকা কামাইছে, স্ক্রিনশট দিছে, দে দৌড়। ভাই ডোন্ট ডু দ্যাট। তুই ডিজাইনে আসিস, তুই ডিজাইনে যত নিশ আছে, গ্রাফিক ডিজাইনে কত ক্যাটাগরি আছে আমি তোরে বলতেছি, দাঁড়া ১ মিনিট তুই লাইনে থাক। কাটিস না লাইন, ঠিক আছে? বাইরিস না। আমি তোকে ফাইবারে জাস্ট ক্যাটাগরি থেকে fiverr.com এ গিয়ে তুমি যদি ক্যাটাগরিতে ক্লিক করো, আমি দেখাচ্ছি ফাইবারের কত ক্যাটাগরি আছে। পপুলার সার্ভিস, গ্রাফিক এন্ড ডিজাইন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আ উল্টায় দেখা গেছে না? যাচ্ছে। আচ্ছা ফাইবারে উল্টেই গেছে, মিরর একটু হচ্ছে। উল্টায় গেছে। আমি ভাই বলি তুমি দেখো কি, কি আছে। লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল গাইড আছে, ইলাস্ট্রেশন আছে, এআই আর্টিস্টও চলে আসছে। এরপর ওয়েবসাইট ডিজাইন আছে, অ্যাপ ডিজাইন, ইউএক্স ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটে কিন্তু আবার ২ টা পার্ট ভাই। ওয়েবসাইটের একটা হচ্ছে ডিজাইন করা, একটা হচ্ছে ওই ডিজাইনকে কোডিং এ রূপান্তর করে বাস্তবে রূপ দেওয়া। যেমন ডেভেলপ করা। ডেভেলপ করা। এই যে দেখতেছি আমরা, এখানে যে পুরো ডিজাইনটা আছে, এগুলো কিন্তু কোনো ডিজাইনার ডিজাইন করছে। কিন্তু এই যে স্ক্রল করতেছি, এই কাজটা অ্যাপ ডেভেলপাররা করছে। তো এটা যখন একটা স্ক্রিনশট, তখন কিন্তু এটা নড়তেছে না। স্ক্রিনশটে ক্লিক করতেছি, স্ক্রিনশট কোনো কাজই হবে না। কিন্তু এখন যখন এটাতে ক্লিক করতেছি, তখন আমার কোনো একটা কাজ হচ্ছে। তো ডিজাইনের কাজটা ইউএক্স ডিজাইনাররা করে, আলাদা ডিজাইনার করতেছে। আরো কত ক্যাটাগরি আছে, ওয়েব ব্যানার আছে, সাইনেজ ডিজাইন আছে, ওই যে বিলবোর্ডের ডিজাইন আছে, প্যাকেজিং আছে। ডিজাইনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, তুমি fiverr.com এ গিয়ে ক্যাটাগরিতে দেখো। সো ডিজাইনে আসো, ডিজাইনের ক্যাটাগরি তুমি এক্সপ্লোর করো। যে তোমার থাম্বনেল করতেছো, ভালো লাগতেছে না, কিছুদিন করার পর তুমি প্যাকেজিং ডিজাইনে যাও। তুমি দৌড় দিয়া ডিজিটাল মার্কেটিং এ যাও না। এক ক্যাটাগরিতে থাকো ভাই, টাকা আছে সব জায়গাতেই। ওকে অবশ্যই, ভাই। বাট সেই অনুযায়ী নিজেকে গড়তে হবে এবং ভাইয়া যেটা বলল যে ইউআই ইউএক্স ডিজাইন বর্তমানে মানে যারা শিখতে যাচ্ছেন, আমি আমি এরকমও বলতে পারি একটা ছোট সাজেশন। আপনাকে ডিজাইন আগে শিখে আসতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর না শিখলে আপনি ফিগমাতে কাজ করতে পারবেন না। বা করতে পারবেন না, এটা ভুল। করতে পারবেন বাট ঐরকম ভালো হবে না। তো ইলাস্ট্রেটর লাগবেই, ফটোশপও লাগবে, এরকম অবস্থা সিচুয়েশন হয়ে যায়। বাট রাইট নাও ইউআই ইউএক্স ডিজাইনের ভ্যালু আছে। তো যারা শিখতে চান তারা এই সেক্টরটাতে চলে যেতে পারেন। এটা হচ্ছে শর্টলি একটা সাজেশন। সো বাই দ্য ওয়ে ভাই, ওয়েল, আমি আরেকটু অ্যাড করি। অবশ্যই। ইউআই ইউএক্স ডিজাইনটা আমি একটু আগে ক্লিয়ার করি যে অ্যাকচুয়ালি কি। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আমরা যে বিকাশ অ্যাপ ব্যবহার করি, বিকাশে ঢোকার পরে কিউআর কোডটা স্ক্যানের জন্য নিচে না দিয়ে উপরেও তো দিতে পারতো। নিচে কেন দিছে? কারণ আমাদের হাত পৌঁছাইতে যেন তাড়াতাড়ি হয়, ক্লিক করি, স্ক্যান করি, টাকা ক্যাশ আউট, ফ্র্যাকশন কমে গেছে, যত দ্রুত করতে পারি। এই কাজটা একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার করছে। ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার মানুষের এক্সপেরিয়েন্সটা অ্যানালাইসিস করে, সাইকোলজি অ্যানালাইসিস করে ইউআই ডিজাইনারকে দিছে, ইউজার ইন্টারফেস ডিজাইনারকে, যে তুই এখানে বসা। ইউআই ডিজাইনার ওই জিনিসটা সুন্দর করে বসাইছে যাতে দেখতে ভাল লাগে, ক্লিক করেও ভাল লাগে, মজা পাওয়া যায়, সেটা দেখতে ভাল লাগে, ওটা ইউআই ডিজাইনার করছে। এটা কখন করা হয়? বিভিন্ন কোম্পানির কোনো সফটওয়্যার, কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসগুলো করা হয়। ওটা একটু কিছুটা অ্যাপ, প্রোডাক্ট ডিজাইনার বলে অনেকজনকে। এটা কিছুটা বাংলাতে যদি বলি, আমরা যে ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগে। আবার যে মোবাইলের অ্যাপ দেখি, অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, এবং এটার ডিমান্ড ভালো। মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা চাইলে এই সেকশনে এনালাইসিস করতে পারেন। এনালাইসিস করে দেখেন ভাল লাগে কিনা। টাকা বেশি এজন্য যায়েন না। এনালাইসিস করে দেখেন ভাল লাগে কিনা। ভালো লাগলে তখন আপনি মুভিং করেন। ওকে। না মানে টাকা বেশি না, বাট এই জিনিসটাও অনেক বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হয়ে হয়ে উঠছে আস্তে, আস্তে আমি হ্যাঁ, দেখতেছি। খুব পপুলার। কারণ হচ্ছে ডেভেলপার কোম্পানিগুলো বাড়তেছে। সো ডেভেলপার কোম্পানি বাড়া মানে ইউআই ইউএক্স লাগবেই। সো ডেভেলপের আগে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন পার্টটা চলে আসে। নট অনলি যে বাংলাদেশ, এটার মানে সেও মার্কেট ভ্যালু ভালো। বাট ওই যে ভাইয়া যেটা বললো, আমু যেটা বলছি যে টাকা মাথায় রেখে কাজ করেন না, সেক্টরটা ভালো লাগে কিনা দেখেন, তারপরে কাজ শিখেন। সো ওয়েল, আমরা বেশ কিছু জিনিস নিয়ে কথা বলেছি, এর মধ্যে হোপফুলি সবাই বুঝতে পেরেছে। এবং লাস্টলি একদম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং এর ব্যাপারে চলে আসে ফাইবার। আমরা লোকাল মার্কেটিং এও হয়তো ভাইয়ের কাছ থেকে একটু আইডিয়া পাবো যে সে মার্কেটিং কিভাবে করেছে। ক্লায়েন্টের সাথে সে বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছে। আমি এত ক্লায়েন্টের সাথে কাজ করিনি, ভাইয়া যত ক্লায়েন্টের সাথে এখনো রাইট নাও কাজ করছে। সো ভাইয়ার কাছ থেকে জানতে চাবো যে হচ্ছে মার্কেটিংটা লোকালি কিভাবে করা যায়, এবং ফাইবার বলেন বা আপওয়ার্ক, এইভাবে যে জনপ্রিয় সাইটগুলো এখন আছে মোটামুটি সবাই কম বেশি জানে, এখানে মার্কেটিং করার পলিসিটা কি হতে পারে, এই দুটো জিনিস। এবং
এটা জানার পর আমরা রিমোট জবের দিকে যাব। এটা বলতে পারবো যে রিমোট জব কিভাবে ফাইন্ড আউট করা যেতে পারে। ওকে। লোকাল মার্কেট অ্যান্ড আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেটিং। ফাইবারের মার্কেটিংটা আমি বলতে পারতেছি না। আমি ফাইবারে এই মুহূর্তে কাজ করতেছি না। তবে যতটুকু আমি দেখছি, বেসিকভাবে বলে, আমি যেহেতু এই বিষয়ে এক্সপার্টিস আমার নাই। ফাইবারের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে আপনার গিগটা র‍্যাংক করা লাগে। গিগটা এমনভাবে সাজানো লাগে যাতে ক্লায়েন্ট যেটা খুঁজতেছে সে সেটা আপনার কাছ থেকে পায়। ফাইবার গিগ মার্কেটিং লিখলে আপনি টিউটোরিয়াল পাবেন। আমি এই সেকশনটাতে ডিটেইলে যাচ্ছি না। লোকাল মার্কেটিংটা নিয়ে আমার এক্সপেরিয়েন্স আছে, আমি সেটা বেশি বলি। লোকাল মার্কেটিং এর শুরু থেকেই আমি ডিজাইন করতাম, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতাম। পার্সোনাল প্রোফাইল, ফেসবুক প্রোফাইল আপলোড করতাম। এবং যখন আমি ধরতে পারছি, আমি স্টেপ বাই স্টেপ বলি লোকাল মার্কেটিং এ। স্টেপ 1 হচ্ছে ডিজাইন আপলোড বিভিন্ন গ্রুপে। স্টেপ 2 হচ্ছে যখন আমি ধরতে পারছি আমার ডিজাইনগুলো বাকিদের থেকে একটু ভিন্ন, মানুষ বাহবা দিচ্ছে, তখন আমি অন্যান্য যারা ডিজাইনার আছে, যাদের ডিজাইন দেখে মনে হচ্ছে যে আমি যদি তাকে এই জিনিসটা বলি তাহলে ওর ডিজাইনটা ইমপ্রুভ হবে, আমি ওখানে কমেন্ট করে সাজেশন দেওয়া শুরু করছি, যেটা আমি এখনো করি, মানুষকে সাজেস্ট করা। তৃতীয়ত হচ্ছে লোকাল মার্কেটে ক্লায়েন্টের জন্য আমরা ফার্স্টে কিছু আইডিয়াস অ্যানালাইসিস করছি। ফেসবুক গ্রুপগুলোতে আপনি অ্যাড দেন, স্পেশালি আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনার, আরেকজন সোশ্যাল মিডিয়া ডিজাইনারকে আপনি রিকোয়েস্ট দিতে পারেন ইন্ডাস্ট্রিতে পরিচয় থাকার জন্য, কয়েকজনকে পাঠান। আপনার ফ্রেন্ড লিস্ট 5,000 লিমিট, আপনি 1,000 জনকে সোশ্যাল মিডিয়া যারা করে সেম পাঠায়েন না, ওরা আপনার ক্লায়েন্ট না। আপনার ভাই ব্রাদার হিসেবে ঠিক আছে, বাট ওরা আপনার পটেনশিয়াল ভাই, ও কাজ পালে আপনাকে দিবে, আপনি কাজ পালে করে দিবেন, সিম্পল অ্যান্সার। আপনি ম্যাক্সিমাম রাখবেন যারা ফাউন্ডার্স, যারা সিইও বা সিএফও, অর্থাৎ আপার লেভেল ম্যানেজমেন্টে যারা আছে, এইচআর, এই টাইপের মানুষগুলো খুঁজে আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন। এই যে আমি কিওয়ার্ডগুলো বলতেছি, সিইও, ফাউন্ডার, এইচআর, আপনি ফেসবুকে সার্চ করেন ভাই যে সিইও অফ বাংলাদেশ বা ফাউন্ডার্স অফ বাংলাদেশ বা এইচআর ডেস্ক, ভাই এইচআর ডেস্কে ঢুকলে আপনি এইচআরদেরকে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। ওখান থেকে আপনার যদি ফ্রেন্ডে 1,000 জনকে যদি আপনি 1,000 জনকে পাঠায় না, ফেসবুক ব্যান করে দিবে। 100 জনকে যদি ডেলি পাঠান তাহলে আপনার ওখান থেকে অ্যাটলিস্ট 12-13 জন তো অ্যাকসেপ্ট করবে। আমি খুব লো ধরছি ভাই, অনেক বেশি অ্যাকসেপ্ট করে। 12-13 জন যদি অ্যাকসেপ্ট করে, ওরা কন্টিনিউয়াসলি আপনার অ্যাক্টিভিটিস দেখতেছে, আপনার সামনে ওদের অ্যাক্টিভিটিস আসতেছে, আপনি দেখা যাবে যে আপনি অটোমেটিক্যালি ওই পোস্টগুলোতে লাভ রিয়েক্ট করতেছেন, কমেন্ট দিচ্ছেন। আপনি হয়তো জানেন না সে এইচআর, আপনি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ওদের কিন্তু ভাই মানুষের চোখে পড়ে। আপনি যখন ডিজাইন দিবেন, আমরা হয়তো রিয়েলাইজ করি না, বাট মানুষের চোখে পড়তেছে। এমন অনেক সময় হয়েছে যে আমার কিছু ফ্রেন্ড, বা ফ্রেন্ড না, আমার কিছু সিনিয়র, ওদেরকে আমি কখনো দেখিনি আমার ফেসবুক পোস্টে রিয়াক্ট করতে, কিন্তু ওরা আমাকে বলতেছে, রাহাত তোমার অ্যাক্টিভিটিস তো আমি দেখি, আমার ভালো লাগে, আমার থেকে ডিজাইনার লাগতো, তুমি কি পারবা কিনা। দিস ইজ হাউ লোকাল মার্কেট ওয়ার্কস। যখন আপনি শুরুতে কিছু ক্লায়েন্টকে খুব ভালো পরিমাণ রেজাল্ট দেখাবেন, আপনার কাজের এক্সিকিউশন দেখাবেন, এবং কাজ শেষে কিন্তু বলবেন যে ভাইয়া, যদি আপনার পরিচিত কেউ থাকে কাইন্ডলি আমাকে একটু রেফার করবেন, আমি ক্যারিয়ারে শুরু করতেছি, এটা আমার জন্য খুব বড় বেনিফিশিয়াল হবে। এইটা যখন বলবেন ভাই, ক্লায়েন্ট রেফার করবে আপনার কাজ ভালো হইলে। আপনার বিজনেস যদি কখনো দাঁড়া হয়, রেফারেলে দাঁড়াবে। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই, কোনো ইন্ডাস্ট্রি টিকে থাকার মাধ্যম হইল মাউথ টু মাউথ মার্কেটিং বা রেফারেল, দ্যাটস ইট। কোনো ইনবাউন্ড মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট রেফারেলটা যে কি পরিমাণ হেল্প করে মানুষকে, এটা আপনি পাইলে বুঝবেন। যেমন রেফারেল কয়েকভাবে হয়, একটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে রেফার করতেছে, আরেকটা হচ্ছে আকিব ভাই আমার ফ্রেন্ড বা আমার সিনিয়র আমার কাজ দেখছে আমাকে রেফার করতেছে। রেফারেল যত বেশি পাবেন লোকাল মার্কেটে, আপনার কাজ বাড়বে, ইভেন ইন্টারন্যাশনাল মার্কেটেও বাড়বে। আমি যে আইডিয়াটা দিছি না কিছুক্ষণ আগে, যে বিভিন্ন গ্রুপ খুঁজে বের করা, গ্রুপ খুঁজে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, সেম জিনিসটা আপনি লিঙ্কডইনেও করেন। লিঙ্কডইনে আপনি এই মানুষগুলো সার্চ করেন, ওদেরকে আপনি রিকোয়েস্ট পাঠান, বিভিন্ন কন্টেন্ট আপনি দেন, আপনার রেলেভেন্ট কন্টেন্ট, ইন্ডাস্ট্রি রেলেভেন্ট কন্টেন্ট, আপনি যে ধরনের ক্লায়েন্ট পাইতে চান, ওই ধরনের ক্লায়েন্ট যেরকম কন্টেন্ট চাই, ওই ধরনের কন্টেন্ট আপনি বানায় আপলোড দেন, তাহলে ওরাই আপনাকে নক করবে যে আমার একটা ডিজাইনার লাগবে। একটু ছোট এক্সাম্পল দিই যে আসলে কিভাবে করবেন। মনে করেন আমি চাচ্ছি আমার কাছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য ক্লায়েন্ট আসবে, এবং এই ক্লায়েন্টগুলো স্পেশালি আপনার বিউটি প্রোডাক্টস, ই-কমার্স প্রোডাক্ট সেল করে। এখন আমি খালি ই-কমার্স পোস্টার ডিজাইন আপলোড যদি দেই, ক্লায়েন্ট আসবে না যে এমন না, বাট কম। এখন আমি যদি এমন কিছু কন্টেন্ট দেই যে ই-কমার্স বিজনেসে যে ভুলগুলো আপনি করতেছেন, আপনার পোস্টার ডিজাইনে যে উন্নতিগুলো দরকার, আপনি এমন ভাব করবেন যে
আমাকে হায়ার করার দরকার নাই ভাই। আমি তোকে বলে দিচ্ছি যে তোর ডিজাইনে কি কি লাগবে তুই কর। ভাই যারা ফাউন্ডার আছে, এত বড় বড় বিজনেসম্যান আছে, ওদের এত টাইম নাই যে ওরা নিজেরা এত ডিজাইন করবে। ওরা আরো অনেক ম্যানেজারিয়াল টাস্ক সামলাচ্ছে। যখন সে দেখবে যে আপনি জিনিসটা ফ্রিতে দিয়ে দিচ্ছেন, তাদেরকে হেল্প করতেছেন, ওরা আপনাকে নক করবে যে তোমার ডিজাইনগুলো তো দেখছি, তোমার কিছু পোস্টও, তোমার তোমার থিঙ্কিং প্রসেসটা ভালো, তোমার স্ট্র্যাটেজিটা ভালো, তুমি আমাকে কাজটা করে দিতে পারবা কিনা। জিনিসটা এভাবে হয়। সো সেম প্রসেসে আপনি যে কোনো মার্কেটে করেন, ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, ভাই প্রসেস সেম, জাস্ট প্ল্যাটফর্মটা আলাদা। ওকে ভাইয়া বলেন। ভাইয়া লোকাল মার্কেট সম্পর্কে একটা ভালো আইডিয়া দিল। এর মধ্যে কিন্তু রিমোট জবের জিনিসটাও ভাইয়া কভার করে দিয়েছে, অনেকে হয়তো ধরতে পেরেছে। সো আমরা রিমোট জব হুম। যখন মানে অ্যাপ্লাই করা ছাড়া পেতে পারি, সেটা হচ্ছে লিঙ্কডইনে সব থেকে বাইরের মানুষ বেশি থাকে, ফেসবুকেও থাকে। বাট আপনাকে ওই যে ভাইয়া কিছু কিওয়ার্ড বলছে যে কিছু পজিশনের নাম, সিইও, এইচআর, এই ধরনের ডিপার্টমেন্টের মানুষকে আপনার খুঁজতে হবে। অ্যাট ফার্স্ট আপনার বুঝতে হবে যে আমি কোন সেক্টরের মানুষকে টার্গেট করে খুঁজতেছি। আমি বেশি হচ্ছে ধরেন যে আমি ডিজাইন করি সোশ্যাল মিডিয়া পোস্টার, বা সেই পোস্টারটা হতে পারে একটা ক্যাটাগরি বেজ, কিন্তু আমি অন্য ক্যাটাগরির বেজে মানুষকে খুঁজতেছি, সো তারা তো বেসিক্যালি আমার প্রোডাক্টটা নিবে না। তাই আমাকে আগে খুঁজতে হবে হচ্ছে আমি কোন সেক্টরের মানুষকে সার্ভিস প্রদান করতে পারবো, এবং সেই সেক্টরের মানুষের সিনিয়র বা যারা কাজ দিতে পারে এমন কোনো মানুষকে, এবং তাদের সাথে কমিউনিকেশন, শুধু যে আপনার সার্ভিস রিলেটেড কমিউনিকেশন এমনও না, তাদের সাথে এমনিতে হাই হ্যালো করতে পারেন যদি পসিবল হয়। মানে কন্টিনিউ তাদের হাই হ্যালো বা বিভিন্ন জায়গায় মেসেজ করা, অবশ্যই ভালো প্রফেশনালি মেসেজ করবেন, একদম আমরা ফ্রেন্ডলি যেভাবে মেসেজ করি এইভাবে দিবেন না। বাট এইভাবে পাওয়া যেতে পারে, এবং বিভিন্ন সাইট আছে যেমন জব ফ্লিক্স, ফ্লিক্স জব, এই ধরনের সাইট থেকে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। বাট সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা ওই যে একদম মেইন যেটা, সেটা হচ্ছে পোর্টফোলিও। আপনি যেখানে আপনার অ্যাপ্লাই করেন না কেন, আপনি যেন আপনার পোর্টফোলিওটাকে দেখাতে পারেন, এই পোর্টফোলিওটা হচ্ছে আগে বানানো দরকার। আচ্ছা, এখন ওকে। হচ্ছে ফাইবারের ব্যাপারে একটু শর্টলি বলি। আমি ফাইবারে কাজ করেছি, খুব বেশি কাজ করিনি, অ্যারাউন্ড খুব বেশি ডলারও ইনকাম হয়নি ফাইবারে। আমিও আপনার মতন লোকাল মার্কেটে বিশ্বাসী, কারণ লোকাল মার্কেটে কাজ করে কেন যেন ভালো লাগে আমার। অনলাইনে খুবই কম, বাট এখানে আপলোড করা আছে, গিগ র্যাঙ্ক করাইতে হয় এবং অ্যাক্টিভ থাকা লাগে মেইনলি, এবং যে ক্লায়েন্ট এসএমএস করলে সাথে সাথে রিপ্লাই করা। বাট হচ্ছে আবার আপওয়ার্কের জিনিসটা আলাদা। আপওয়ার্কে জবের মতো অ্যাপ্লাই করা লাগে, সেখানে পোর্টফোলিও আপলোড করতে পারবেন, একটা কভার লেটার লেখা লাগে। যারা জবের জন্য অ্যাপ্লাই করেছেন ওনারা হয়তো অনেকেই জানেন যে মেইলে কভার লেটার লেখা যায়। সিমিলার ওনারা একটা সার্ভিস চাই যে আমার এই সার্ভিসটা দরকার। ফর এক্সাম্পল, আমার একটা লোগো দরকার, ওনারা বলে দিয়েছে যে লোগোতে কি কি লাগবে। দেন আপনি যদি পড়বেন টোটাল জিনিসটা, পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ আমি এটার জন্য ক্যাপাবল, দেন একটা কভার লেটার লিখবেন যেখানে মেইন ফোকাস করবেন। একটা এখানে একটা শর্টলি ব্রিফ করে দিই যে কভার লেটার লেখার একটা ফরম্যাট আছে। মেইনলি প্রথমে নিজের ব্যাপারেই সব বলতে শুরু করবেন না, শর্টলি 2 লাইনে নিজের ব্যাপারে বলবেন। তারপরে আপনি যে উনার সার্ভিসটা যে উনি চাচ্ছে যেটা সেটা পড়েছেন সেটা ওনাকে বুঝাবেন। দ্যাটস মিন উনি যেটা চেয়েছিল সেটাকে ব্রেকডাউন করে ভেঙে ভেঙে বলবেন যে আপনি এটা চেয়েছিলেন, আমি এটা দেওয়ার জন্য প্রস্তুত। দেন আপনার পোর্টফোলিও শেয়ার করতে পারেন। এইভাবে আপওয়ার্ক হুম। থেকে কাজ পাওয়া যায়, এবং আপওয়ার্কের কিন্তু জব, রিমোট জবও পাওয়া যায় প্রজেক্ট বেসিস। ইভেন সব জায়গায় থেকেই ফাইবার থেকেও রিমোট জব পাওয়া যায়। আপনার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবেই যে আপনাকে হায়ার করার জন্য। ওয়েল, সো হোপফুলি হুম। আজকে টোটাল জিনিসটাতে সবাই বুঝতে পেরেছেন। আমি আমার ফ্রি মাইন্ডে বলবো, এগুলা ভেবে না যে আমি বাড়িয়ে বলছি বা কোনো কিছু। আমি প্রথমেও বলেছিলাম, সেম কথাগুলো হয়তো এখন এখানেই বলবো। মেইনলি আমি ভাইয়ার ব্যাপারে বলতে চাচ্ছি এখন। তো ভাইয়ার ব্যাপারে ভাইয়ের সাথে আমার কথোপকথন খুব বেশি দিনও হয়নি। বাট আমি ভাইয়ার কাজগুলা দেখতাম। ওই যে বলল যে ভাইয়া কাজ দেখেও কিন্তু অনেক কিছু হয়। তো ভাইয়ার কাজগুলো ভালো লাগে। এবং সবথেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে ভাইয়া একজন গুড টিচার বলতে পারেন। উনি শেখাতে পছন্দ করে খুবই একজন, আমার হিসাবে একজন ভালো মেন্টর। উনার মধ্যে সেই মেন্টরের ক্যাপাবিলিটি আছে। যে ক্যাপাবিলিটির মাধ্যমে তিনি বিভিন্ন উপায়ে, মেইনলি যদি কেউ যদি ভাইয়ার প্রোফাইলে যান বা পেজে যান, আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন যে ভাইয়ার শেখানোর স্টাইলটাই অন্যদের থেকে আলাদা। আপনি শিখবেন, মজাও পাবেন, আবার মানে ভালো লাগবে সবকিছু। তো মেইনলি আমি থ্যাংক পোস্টগুলা ইউ দেখছি ভাইয়া। এরকম যে ভাইয়া এমনও হইছে যে ফানি পোস্ট, বাট ওর মধ্যে শেখার অনেক কিছু আছে। আমি আরেকবার নোট ডাউন করতে মানে আরেকবার বলতে চাই, রিপিট, এটা আগেও বলেছিলাম আপনার সাথে কথা হওয়ার সময়, যে আমার সবথেকে ভালো লাগছিল আপনার মেইল নিয়ে লেখা একটা হচ্ছে পোস্ট, যেখানে হুম, ফানি হুম, কিছু হুম। মানে মেইন পয়েন্ট ছিল, কিন্তু ফানি কিছু নাম বা এই টাইপের কিছু ইনক্লুড করা ছিল যে এই ধরনের নাম সিলেক্ট করবেন না।
তো নট অনলি গ্রাফিক ডিজাইন, আপনারা যদি মার্কেটিং বা এই ধরনের কিছু শিখতে চান তো ভাইয়ার প্রোফাইল বা পেজ ফলো করতে পারেন। আমি ২ টা লিংকই আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভাইয়ার সাথে ওখান থেকে শিখতে পারবেন। এবং ভাইয়া বর্তমানে একটা একাডেমিতে শিখাচ্ছে। আমি জানি না ভাইয়া সেটা শেয়ার করতে চায় কিনা। যদি চান তো শেয়ার করতে পারেন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আমার খেয়াল নাই এটা বলতে। এই বাই দ্য ওয়ে, পেজের যে লাইক দেওয়ার বিষয়টা, ভাই ব্রাদার যারা, ভাই কোনো স্ট্রেস নাই, দিস না। তুই লাইক না দিয়ে এমনি পোস্ট থাক। শিখ তুই। আমার টেনশন নাই ভাই, আমার মাথা ব্যথা নাই। শেখা হইতেছে কথা। সো এরকম কোনো স্ট্রেস নাই যে, "এই ফলো মি, সাবস্ক্রাইব মি, আই এম ভেরি গুড।" নো ভাই। টেনশন করিস না। কোনো টেনশন নাই। লাইক, কমেন্ট, আর শেয়ার। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার। টেনশন নাই, টেনশন নাই। আর হ্যাঁ, আমি এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমার বলতে খেয়াল নাই ভাই, খুবই সরি। আমি ইমপ্যাক্ট একাডেমিতে নাফিস সেলিম ভাই, ইয়াহিয়া আমিন ভাই মিলে ওনারা কিভাবে কন্টেন্ট করে ওটার একটা কোর্স ওনারা করতেছে। এই কোর্সের প্রমোশন করতেছি না, তাবিজ বিক্রেতা বললে পিটাবো। ওনারা বেসিক্যালি হয় কি, ওনারা যেহেতু অনেক বছর ধরে কন্টেন্ট করতেছে, ওনারা শেখাচ্ছে কিভাবে কন্টেন্ট করতে হয়। ওখানে কন্টেন্ট করার সময় কি কি লাগে, ইউটিউবার হতে হলে রিসার্চ লাগে, স্ক্রিপ্টিং লাগে, তোমার ভিডিও এডিটিং লাগে, আবার বিভিন্ন আফটার এফেক্টের এডিটিং মেডিটিং লাগে, থাম্বনেল ডিজাইন লাগে, আপলোড কিভাবে করতে হয় ওগুলো লাগে। তো ওই পুরো বড় সেকশনটাতে থাম্বনেল কিভাবে করা লাগে শুধুমাত্র ওই সেকশনটা আমি ক্লাস নেই ইমপ্যাক্ট একাডেমিতে। বর্তমান ওদের মেবি একটা ব্যাচে ফুল ক্লাস নিয়েছি, ব্যাচ 2 তো কমপ্লিট হয়ে গেছে, ব্যাচ 3 টা অনগোয়িং চলতেছে, ব্যাচ 4 হয়তো আসবে। বাট ভাই তোমরা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছো, আমি বারবার বলতেছি, গ্রাফিক ডিজাইনারের জন্য এই কোর্স কিন্তু না, আইসো না। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চায় তাদের জন্য ঠিক আছে, গ্রাফিক ডিজাইনারদের জন্য না। আমি কোর্সের প্রমোশন করতেছি না, আমি জাস্ট তোমাদেরকে ওয়ার্ন করতেছি যে হয়তো এমন হইলো যে আমার পডকাস্টটা দেখে তোমার ভালো লাগছে, তুমি বলতেছো যে হ্যাঁ ভাই চলেন কোর্স করবো। কাম ডাউন, তুই আগে রিসার্চ করতে আগে দরকার আছে কিনা, এরপরে তুই কর, তখন ঠিক আছে। সো ইয়া, এটা আপাতত করতেছি আলহামদুলিল্লাহ। সো একটা ফানি কোয়েশ্চেন করি। নট অনলি ফানি, শিওর। হয়তো আপনার ক্ষেত্রে ফানি হতে পারে। তো ধরেন যে আমি সাজেস্ট করলাম, যারা আপনাকে দেখলো, প্রোফাইল দেখলো, বুঝলো যে আপনি একজন ভালো মেন্টর, সবই ঠিক আছে। কিন্তু এখন মেন্টরের কাছে আমি জানতে চাচ্ছি মেন্টর কি কখনো গ্রাফিক ডিজাইন শিখাবে কিনা? আহ টেনশনে মালা দিলেন। আমার বলি, আমার অ্যাকচুয়ালি প্ল্যান আছে। আমি রিসেন্টলি একটা চ্যানেল খুলে রাখছি, কি তেমন কোনো কিছু আপলোড দিই না। কিছুদিন আগে আমরা বন্ধু বান্ধব মিলে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতেছিলাম, তো আপাতত খুলে রাখছি, কিছু তেমন সাজায় নাই। আমার প্ল্যান ছিল যে আমি ভাই গ্রাফিক ডিজাইন কিভাবে করতে হয় আজকে পডকাস্টে যা নিলাম, আজকে তো খুব মানে মুখে মুখে বলে দিছি জিনিসটা। সেম জিনিসটা আমি একটা বোর্ডে খাতা কলমে নিয়ে আপনাদেরকে বুঝাবো কিভাবে কি শুরু করতে হয়। তো এটা বিভিন্ন চ্যানেল, আমি বিভিন্ন থাম্বনেল কিভাবে করি এই জিনিসগুলো ভিডিও আপলোড করব। আপনারা চাইলে চ্যানেলটা দেখে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে না ভাই, এমনি দেখিস, সমস্যা নাই, না, জাস্ট দেখে রাখতে ব্যাপারটা পারেন। এমন না। আমি আপনার ওই ভিডিওটা দেখছি। এখানে একটা গুড পয়েন্ট চলে আসছে ভাইয়ার কথার মধ্যে। আমি সরি যে আপনাকে থামাতে হলো। প্লিজ ইংলিশ, কন্টিনিউ। ইংলিশ জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি। শুধু হ্যাঁ, ডিজাইন এটা নিয়ে আমরা শিখলেই হয় বলি না। নাই কথা। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আমরা মানে বলবো এখন কথা যে ভাইয়া যেটা বলছিল, হুম, বাট ভাইয়াকে থামানোর জন্য আমি সরি। আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, প্যারা নাই। তো ইউটিউবে আমি আমার শেখানোর, ভাই আমার শেখাতে খুব ভালো লাগে। এই যে আমি এতক্ষণ কথা বলতেছি, উনি যে কোয়েশ্চেন শেষ করতেছে বলতেছে, আমার তো খারাপ লাগতেছে, আর কয়েকটা কোয়েশ্চেন দিত, আর কিছুক্ষণ আইডিয়াস দিতাম। আমার ভাই শেখাতে ভালো লাগে, আই ফিল হ্যাপি। এটা আমার আমার ডোপামিন, এটা আমার শেখানো। সো স্টার্ট করব ইনশাল্লাহ। আমি হয়তো নেক্সট মান্থ থেকে হয়তো একটু স্টার্ট করব, অক্টোবর 2024 থেকে ইনশাল্লাহ। দেখি যা যা কোয়েশ্চেন লাগে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে পডকাস্ট দেখার পর জাস্ট কমেন্ট ডাউন, আকিব ভাই আছে, আমি আছি, যে আগে ভিডিও করতে পারে শেখাবো, দুই ভাই মিলে শেখাবো, কত শিখবেন আপনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো ইয়া ভাই, ইনশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সো ইংলিশ নিয়ে যেটা বলছেন। ইংলিশ নিয়ে যেটা দরকার যে শুধু ডিজাইন সেক্টর আসলে কিন্তু হয় না। আমি যদি বলি যে আমি ২০১৮ সাল থেকে ডিজাইন শেখা শুরু করি। মানে শেখা শুরু করেছি ২০১৮ সাল থেকে। তো কিন্তু আমি এই যে মার্কেট প্লেস বলেন বা জব বলেন, এই সেক্টরে আসার মেইন ভয়টাই ছিল যে আমার ইংলিশ। আমার আমার সবসময় মাথার মধ্যে একটা কাজ করতো, আরে আমি ইংলিশে উইক খুবই। আমি এখন কিভাবে কথা বলবো? ক্লায়েন্ট তো ইংলিশ ছাড়া কিছুই বুঝে না। বাট হুম। এটা হচ্ছে সমস্যা। সো ইংলিশ শিখতে হবে, না হলে ট্রিক্স খাটাইতে হবে। মানে কিছু যে সিস্টেম করে আপনাকে চলতে হবে। বাট ইংলিশ শেখা খুবই দরকার। যত ভালো ইংলিশ শিখবেন তত মার্কেটিং করতে পারবেন। ইভেন আপনি কোনো যদি লিড পজিশনে চলে যান, ধরেন যে মার্কেটিং করতেছেন, আপনার টিম আছে, আপনাকে কাজ করতে হবে, ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে। সব ক্লায়েন্টকে শুধু মেসেজ করেই কিন্তু কাজ চলে আসে না। যখন হিউজ হুম। অ্যামাউন্ট এর কাজও করবেন বা রিমোট জব করবেন, সেক্ষেত্রে মিটিং খুবই ম্যান্ডেটরি। এবং এই জিনিসটা করার জন্য অবশ্যই আপনার কিন্তু ওই ইংলিশটা জানা দরকার। সো ভাইয়া এর আগে ভিডিও বানিয়েছে এটা নিয়ে, ইংলিশ নিয়ে, বেসিক ইংলিশের একটা বেশ মজার ভিডিও আছে তার ইউটিউব চ্যানেলে। ওইটা হয়তো মজা করেই করছে ফার্স্ট ভিডিও। আমি দেখছি ভিডিওটা বেশ
বাট ওই যে থ্যাংক ইউ। ভয় পাওয়া যাবে না। ইংলিশে কি বলছি আমি এটা ভয় পাওয়া যাবে না এবং সবথেকে বেটার হয় মনে হয় ভাইয়া একটা আমার থেকে ভালো বলতে পারবে যে ইংলিশ শেখা বা ইংলিশ কেন দরকার? আচ্ছা, ইংলিশ কেন দরকার এটা তো ভাই আমরা সবাই জানি। আমাদের মিটিং করার জন্যে আমাদের ইংরেজি কমিউনিকেশন ভালো হলে ক্লায়েন্ট বিশ্বাস পায়। ভাই দেখেন, আমি মনে করেন একটা কাজ করাবো ডিজাইনারকে দিয়ে, আমি আমেরিকার ডিজাইনার হায়ার করব না। আমি বাঙালি ডিজাইনার হায়ার করব। কারণ আমি ওর সাথে কথা বলে মজা পাবো। বেশি কিছু বোঝানো লাগবে না। যেমনে বলবো কমিউনিকেশন ইজি। সেম ভাবে আপনার যদি ইংরেজিটা ভালো হয়, বাহিরের ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে ভয় পাবে না। দ্যাটস ওয়াই আপনি ইংলিশটা জানা প্রয়োজন। এখন কোশ্চেন হচ্ছে ভাই ইংলিশ ভালো করবো কিভাবে? প্রথমে মাথা থেকে ফেলে দেন গ্রামার। যা শিখছেন ভাই ক্লাস 9-10 সব বাদ। অ্যামিজার ওয়াজার সব বাদ। গ্রামার ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। বাট বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই স্ট্রাকচারে আপনি কথা বলেন, হবে। আপনি রাশিয়ান ইংলিশ অ্যাকসেন্ট যদি শুনেন, ওরা অক্সিলারি ভার্ব ইউজও করে না অনেক সময়, বাট স্টিল ওদের শুনতে ভালো লাগে, ওদেরকে কেউ জাজ করে না। এই যে জাজ করার যে অভ্যাসটা, এটা আমাদের এই এশিয়া মানে সাব কি রিজিয়ন, এটা কি বলে, মানে এশিয়া এরিয়াতে আমাদের জাজমেন্ট অনেক বেশি। হাই 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 হাই, তুমি সেন্টেন্স ভুল বলছো, আই এম আন্ডার দ্য ওয়াটার। অনেক জাজ আচ্ছা, ভাই, এত এটা জাজ। হচ্ছে মেইন সমস্যা ভাই। আমি বাংলাদেশে দেখছি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি তো অনেকে হয়তো জানেন যে বাইরের দেশে এখন জব করতেছি রিমোট। বাংলাদেশে কথা বলতে গেলেই ধরেন যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি যে চল ইংলিশে কথা বলি। মানে শেখার জন্যই বলছি। তো শিখতে গেছি দেখা যাচ্ছে ও আমার গ্রামার ভুল ধরে বসে আছে। যে তোর তো গ্রামারই হয় না, তুই ইংলিশে কি কথা বলবি? বিশ্বাস করেন ভাই, বাইরের দেশে আপনি ভুল গ্রামার বলেন, যেটাই বলেন, ওয়েল হ্যাঁ, ইংলিশ ভালো হলে তো আরো ভালো। বাট উনারা কখনো বলবে না যে আশিক তোমার গ্রামার ভুল। মেইন কনসেপ্ট হচ্ছে ওনাদেরকে বোঝাইতে হবে। বোঝানোটাই হচ্ছে মেইন। উনারা কখনো বলবে না আশিক গ্রামার তোমার ভুল হচ্ছে, গ্রামারের জন্য তোমার বাদ। বাংলাদেশে এবং শেখার হুম, ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার, আমাদের দেশে আমি জানি, বাইরের দেশে আমি অত কিছু বলতে পারবো না। আমাদের দেশে শেখার ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার ভাইয়া যেটা বলল, অমুক বলবে তোর তো গ্রামারই হচ্ছে না। এই যে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। তো এই ডিমোটিভেটটাকে কাটিয়ে তুলতে হবে। মানুষকে কি বললো ডাজন্ট ম্যাটার। আপনি যদি কাউকে না পান, অনলাইনে অনেক সফটওয়্যার আছে। আমি পার্সোনালি যদি সাজেস্ট করি হাই লোকাল আছে। হাই লোকাল আপনি ইংলিশ শিখতে পারবেন। ওখানে ভালো ভালো বাইরের দেশের হুম। টিচার আছে। সবথেকে ভালো টিচার মিরর। আপনি আয়নার সামনে চলে যান, শুরু করে দেন। এখানে আমি কিছু পয়েন্ট অ্যাড করি যে যারা ইংরেজি শেখা বা বলা নিয়ে ভয় পায়, ভাই দেখো, একদম একটা লাইন বলি, এটা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ তোমাদের আজীবন মনে থাকবে। ভাষার সৃষ্টি হয়েছিল কেন? ভাই আকিব ভাই আপনি বলেন তো, ভাষার সৃষ্টি হয়েছে কেন? তো আমরা যাতে কমিউনিকেশন করতে পারি মানে একে অন্যের ভাব প্রকাশ করতে পারি। মেইনলি তো এটাই ভাব দরকার। প্রকাশ করতে পারি, মেন এটাই। ভাষার সৃষ্টি হয়েছিল কমিউনিকেশন গ্যাপটা দূর করা। স্পেনে গিয়ে আমি স্প্যানিশ শিখবো কুল সাজার জন্য না, যে এ কি স্পেনিশে কি আছে যে এলা কোমব্রো এস্তাস, পারি না আমি ভাই, আমি কুল সাজার জন্য বলতেছি না, আমি বলতেছি আমার কমিউনিকেশন গ্যাপ দূর করার জন্য। ইংরেজিটাও একটা ভাষা, আমি কমিউনিকেট করতে পারছি স্ট্রাকচারাল ভাবে, জাস্ট ইজি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি সুন্দরভাবে বলতে পারছি, দ্যাটস ইট। অপর পাশের মানুষটা বুঝছে কিনা সেটা হচ্ছে আমার টেনশন। এটা আমি ভালো করতে পারি কিভাবে ইংলিশটা? সবচেয়ে ইজি মেথড হচ্ছে ইংরেজি মুভি দেখা উইথ সাবটাইটেল। শুধু মুভি দেখবেন না, অ্যাকসেন্ট যেটা বলতেছে শুনবেন, বলার চেষ্টা করবেন। বাংলা ইংলিশ যখন কথা বলতেছেন বাংলা ইংলিশ মিলায় বলবেন। হোক ভুল, কে আপনার ফ্রেন্ডরা জাজ করবে? কয়দিন করবে? ওদেরও অভ্যাস হয়ে যাবে, ওরা আস্তে আস্তে শুনতে শুনতে ওরা নিজেরাই বলা শুরু করবে। বাংলা ইংলিশ মিলিয়ে বলবেন। একটা গেল। মুভি মুভি দেখতে পারেন যেটা ভালো লাগে। আমি পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি দেখা। ইংলিশ স্ট্যান্ড আপ কমেডি, 1 ঘন্টার একটা স্ট্যান্ড আপ কমেডি আপনি দেখলে আপনি 1 ঘন্টা দেখার পর তো হাসবেনই, অনেক রেফারেন্স আপনার ভাল লাগবে, আপনি রিপিট আবার যখন দেখবেন তখন আরো নতুন কয়েকটা জিনিস আপনি শুনবেন যেটা আপনি ফার্স্ট টাইম শুনেন নাই। স্ট্যান্ড আপ কমেডিটা আমার ক্ষেত্রে খুব এফেক্টিভ। এখন ভালো কিছু স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে যারা ভালগার না, খুব জেন্টাল। ওদের মধ্যে একজন হচ্ছে ট্রেভর নোয়া, আফ্রিকান আমেরিকান একটা ছেলে। TREVOR, ট্রেভর, NOAH। ইউটিউবে ওর অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। ট্রেভর নোয়ার ইংলিশ স্ট্যান্ড আপ গুলো দেখলে আপনার ওই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যার দেখতে মন চায় আপনি দেখেন ভাই, ইউটিউবে লিখে সার্চ করলে চলে আসবে। এরপর হচ্ছে আপনার মানুষের সাথে এমন ইংলিশ পরিবেশে আছে এই ধরনের একটা গ্রুপের সাথে সবসময় চলাফেরা করা। নট নেসেসারিলি ওটা অফলাইনে হইতে হবে ভাই, ওটা অনলাইনে হইলেও প্রবলেম নাই। আপনার পরিচিত, আপনি যখন ওই যে নেটওয়ার্ক বিল্ড করবেন, আপনার সিনিয়র জুনিয়র অনেক থাকবে, সবার সাথে আপনি মিশেন, মিশে দেখেন ওরা কিভাবে কথা বলতেছে, ওরা ওদের ব্যক্তিগত জীবনে কিভাবে কি পোস্ট করতেছে, কিভাবে কথা বলতেছে, ওই জিনিসগুলো খেয়াল করেন।
পরিবেশে যখন আপনি থাকবেন আপনার ইংরেজি এমনি ভালো হয়ে যাবে। ইংলিশ মুভি আর স্ট্যান্ড আপ কমেডি দেখার সবচেয়ে ভালো সাইট হইলো আপনি আমেরিকান কিংবা ইউকের যেই কালচারগুলা আপনি ধরতে পারবেন। এ কারণে যখন আপনার ওই দেশের ক্লায়েন্ট আসবে, ওই দেশের ক্লায়েন্ট একটা কিছু বললে, কোনো ফ্রেজ বললে, কোনো ইডিয়মস বললে আপনি ইনস্ট্যান্টলি ধরে ফেলতে পারবেন যে আচ্ছা ও এটা নিয়ে বলছে। আদারওয়াইজ ওই বই থেকে শেখা আই রিয়েলি ডোন্ট প্রেফার। আমি প্রেফার করি না। ইংলিশের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাকসেন্টের যে বিষয়টা। ভাই বাংলাদেশী হিসেবে আমাদের নিজস্ব একটা অ্যাকসেন্ট আছে। আপনি দাঁড়ান, আপনি চাইলে অন্য অ্যাকসেন্ট আপনি আমেরিকান অ্যাকসেন্ট কথা বলার ট্রাই করেন। শিখেন ভাই, প্রবলেম নাই। কয়দিন জাজ করবে? ইংলিশে আমার সামনে একটা বই আছে এখন, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সেল লাইক ক্রেজি। শুরু করছি মাত্র পড়া, ভালোই লাগতেছে। বাংলাদেশের অ্যাকসেন্ট আমি আপনাকে দেখাচ্ছি। আমি আপনাকে বাংলাতে ফার্স্টে লাইনটা বলি, ওটার বাংলা অ্যাকসেন্টটা বলবো, এরপর আমি ইংলিশটা বলি, তাহলে আপনারা বুঝতে ইজি হবে। মোস্ট অনলাইন মার্কেটিং ইনফরমেশন ইউ হ্যাভ লার্নড ইজ ডেড রং। আই নো দ্যাটস এ বিগ কল টু মেক, বাট ইটস ট্রু। এটা গেল ইংলিশ। এটা বাংলা যদি আমরা বলতাম তাহলে হয়তো কিভাবে বলতাম যে মার্কেটিং এর যে ইনফরমেশনগুলো আমরা ম্যাক্সিমাম সময় জানি, বেশিরভাগ সময় জানি, সেগুলো আসলে ভুল। এটা হয়তো শুনতে খারাপ লাগতেছে কিন্তু এটাই সত্য। বাংলাদেশের একটা অ্যাকসেন্ট আছে না আমার গলার টোনে। ইংলিশে যখন আপনি বলবেন, নট নেসেসারি যে আপনার একেবারে ইউকের অ্যাকসেন্টেই বলতে হবে। আপনি নরমাল অ্যাকসেন্টে বলেন যে, যেটা আমরা ফার্স্টে বললাম, মোস্ট অনলাইন মার্কেটিং ইনফরমেশন ইউ হ্যাভ লার্নড ইজ ডেড রং। আই নো দ্যাটস এ বিগ কল টু মেক, বাট ইটস ট্রু। আস্তে আস্তে বলেন। আমি যে জিনিসটা স্পেশালি ভুল করতাম, অনেক দ্রুত বলার চেষ্টা করতাম, কারণ মুভিতে দেখছি দ্রুত বলে, একটু দ্রুত বলে মনে হয় শুনতে ভালো লাগবে। না ভাই, লাগবে না। আপনি আস্তে আস্তে ঠান্ডা ভাবে বলেন। ট্রাস্ট মি, ক্লায়েন্টের এত তাড়াহুড়ো নাই। আপনি আস্তে আস্তে তাকে বলে বুঝান, ও শুনবে। আপনার বলতেও ভালো লাগবে। তাড়াহুড়ো করে বলে, আমরা বাংলা না হয় তাড়াহুড়ো করে বলতে পারতেছি, কারণ আমাদের বলে অভ্যাস আছে। ইংলিশে আমাদের অভ্যাস নাই। তো আপনি যে একটা লাইন বলতে যেখানে আপনার 5 সেকেন্ড লাগতেছে, ওখানে 7 সেকেন্ড লাগুক, আপনাকে কে দৌড়াচ্ছে, কোনো টেনশন তো নাই। অ্যাকসেন্ট নিয়ে কখনো গিল্টি ফিল করবেন না যে আমার অ্যাকসেন্ট ভালো না, আমার অ্যাকসেন্ট গ্রামের মতন। আমার বাড়ি কোথায় ভাই? আমি তো এটা বলি নাই। আমি থাকতেছি এখন চট্টগ্রামে। আমার জন্ম হচ্ছে চট্টগ্রামে। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আমার ঘরের বাহিরে সবাই চিটাগনিয়ান ভাষায় কথা বলে রোডে ঘাটে। আমার বন্ধু-বান্ধব সবাই বলে শুদ্ধ আর আঞ্চলিক মিলায়। আমার বাসা বলে কিশোরগঞ্জের ভাষা। যেমন ভাই আপনি আমাকে একটা লাইন বলেন, আমি আপনাকে ৩ টা ভাষা বলে শোনাই। আপনি আমাকে একটা লাইন বলেন। মানুষের ভয়টা একটু কাটাই আমি। হতেই কোয়েশ্চেন পারে যে করেন একটা, আমাকে একটা কোয়েশ্চেন করেন। এক্সাম্পল যে আমি অনেক বড়লোক হতে চাই। হুম, কিভাবে হবেন? হ্যাঁ, আমি অনেক বড়লোক হতে চাই, কিভাবে হবেন? হুম, বা আচ্ছা, এই লাইনটাকে কি আমি ডিফারেন্ট ইয়াতে বলি? হ্যাঁ, হ্যাঁ, এটাকেই বলা যেতে পারে। শুদ্ধ ভাষায় শুদ্ধ অ্যাকসেন্টে যখন বলতেছি আমি অনেক বড়লোক হতে চাই, কিভাবে হব? গেছে। ইংলিশে যদি বলি I want to become rich, how can I do that? How can I become rich? ইংলিশে গেল। আমার গ্রামের অ্যাকসেন্টে, কিশোরগঞ্জের অ্যাকসেন্টে যদি বলি আমি বড়লোক হইয়াম, কেমনে হইয়াম? কি বেশ করুন লাগবো আমার ইন্টারেস্টিং। বড়লোক হইবার লেগা? দেশি অ্যাকসেন্ট ভাই। আপনার অ্যাকসেন্ট আপনি যত শুনবেন মানুষকে, আমি আমার আশেপাশের পরিবেশে সবকিছু শুনে বড় হইছি বিধায় আমার এখন অ্যাকসেন্টটা আসতেছে না। চট্টগ্রামের ভাষাকে যদি বলি যে আয় বড়লোক হইয়ম, আর টিয়া পয়সা লাগিব। কেন হইয়ম আই? আমি চট্টগ্রাম ভাই একুরেটলি পারি না, বাট বুঝি। যতটুকু আমাকে কেউ একটা গালি দিলে বা কিছু জিজ্ঞেস করলে আমি বুঝে আসতে পারবো। হয়তো আমি রিপিট বলতে পারতেছি না, বাট আমি বুঝে আসতে পারবো। অ্যাকসেন্ট ইজ এ ভেরি বিউটিফুল থিং। যত দ্রুত আপনি অ্যাকসেন্টটাকে আপন করে নিতে পারবেন, আপনার জীবন তত বেশি ইজি হবে। আপনি নাইজেরিয়ান ইংলিশ অ্যাকসেন্ট শুনলে আপনার অনেক ভালো লাগবে। রাশিয়ান ইংলিশ অ্যাকসেন্ট শুনলে আপনার অনেক ভালো লাগবে। আপনার নিজের একটা অ্যাকসেন্ট আছে। ইন্ডিয়ান ইংলিশের একটা নিজস্ব অ্যাকসেন্ট আছে। ওদেরকে শুনতে ভালো লাগে। ভাই, আমরা বাংলাদেশের সবাই মিলে যদি আমাদের নিজস্ব অ্যাকসেন্টে কথা বলি, ওইটাই আমাদের ব্র্যান্ড হয়ে যাবে। কিন্তু আমরা এই জিনিসটা করতেছি না। আমরা কি করি? আমরা অ্যাকসেন্ট ফেক করার চেষ্টা করি। ডোন্ট ডু দ্যাট। নিজের অ্যাকসেন্ট হয়ে গেলে আমাদের আইডেন্টিটি হয়ে যাবে। মানুষ আমাদেরকে ওটার জন্যই চিনবে যে আচ্ছা বাংলাদেশের অ্যাকসেন্ট এরকম। সো ডোন্ট ফিয়ার দ্যাট, জাস্ট ডু ইট। নাইকি চলে আসছে, নাইকির ব্র্যান্ডিং। ওকে ভাই। না, ওই যে যেটা আমি আরেকবার রিপিট করি, মানে কমিউনিটি যদি খুঁজে না পান, নিজেদের মধ্যে যদি খুবই শাই ফিল করেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ ইউজ করতে পারেন। সো বিভিন্ন হুম। ভাইয়া যে ভুগি-ঝুঁকি অ্যাপ অ্যাপগুলো আছে। সাজেস্ট করলো। হ্যাঁ, হাই লোকাল ভালো, বাট এখানে বেশ কিছু বাঙালিরা, ইন্ডিয়ানরা জিনিসটা নষ্ট করে ফেলেছে। ওর মধ্যে ইংলিশ শেখার নাম করে ঢুকে। নট অনলি ইংলিশ, হাই লোকাল হচ্ছে মাল্টিপল, এখানে প্রমোশনাল কিছু না। হাই লোকাল হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শেখা যায় ওর মধ্যে। ওখানে ভালো টিচার আছে। আমি অনেকগুলো টিচারের সাথে কথা বলছি। উনারা ভালো করে শেখায়। আপনাকে একদম ধরে, ধরে শেখাবে ফ্রি। পেইডও আছে, ফ্রিতেও শিখতে পারবেন। বাট ওখানে বেশ উল্টাপাল্টা কাজই হয়। সাজেস্ট করব উল্টাপাল্টা কাজের মধ্যে চলে যান না। তখন আবার প্রেম প্রীতির মধ্যে ঢুকে যাবেন। হুম? তো
ভালো কাজে ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, ভালো দুইটাই খারাপ, খারাপ ভালো দুইটাই আছে। ওকে, আমরা টোটাল জিনিসটাই কভার করার চেষ্টা করেছি। ডিজাইন সেক্টরে শিখার ক্ষেত্রে, মার্কেটিং করার ক্ষেত্রে কি শিখবেন, কিভাবে শিখবেন। ভাইয়ার লাইফ স্টোরি শুনলাম। আরো কিছু আছে ভাইয়ার ব্যাপারে, যত কিছু হয়তো বলা যাবে না, আপনারা শুনতেই থাকবেন। আর ওই যে ভাইয়া নিজেও বললো, ভাইয়া প্রশ্নের উত্তর দিতে সবসময় রেডি, বাট আমার কাছে এখন রাইট না প্রশ্ন নাই। তো আমার কাছে প্রশ্ন না থাকার কারণেই আমরা শেষ করব একটু পরেই। তো তার আগে ভাইয়া আপনাদের যদি হ্যাঁ, হ্যাঁ বলেন প্লিজ। কনক্লুশন পার্টে কিছু বলতে চান সবার জন্য। আচ্ছা, কনক্লুশন গুলো সাধারণত যেমন হয় যে, "হেই, ফলো ইউর প্যাশন, ইউ আর গ্রেট, আমি সেরা, আই লাভ ইউ।" নাথিং ভাই, কিচ্ছু না। শোনেন, লাস্ট একটু বলি, ফলো ইউর প্যাশন নিয়ে। মানুষ বলে না যে বি ইয়োরসেলফ, ডোন্ট বি ইয়োরসেলফ। ভাই, লাস্ট একটা স্টোরি দিয়ে আমি শেষ করি। আজকে আপনি যে ইসমাইল হোসেন রাহাতকে দেখতেছেন, গত ইন্টারে যদি আপনি 2017-18 দিকে আমাকে দেখতেন, বলতেন যে নাথিং একটা ছেলে। আমার সাথে মানুষ মিশতো না। আমার কিছু স্পেসিফিক গ্রুপ ছাড়া আমার সাথে কেউ এত বেশি কথা বলতো না। আমি একেবারে দোয়া তুলসী পাতা ছিলাম না। আমিও মানুষের সাথে মিশতাম না। অতিরিক্ত ইন্ট্রোভার্ট ছিলাম। বা শুকনা জর্জরিত অবস্থায় ছিলাম। টোকা দিলে পড়ে যাবে এরকম অবস্থা ছিল। এখনো আছি, টোকা দিলে পড়ি না, বাট এখনো শুকনা আছি। কিছুটা জাতে আসছি। নিজের কেয়ার করা শুরু করছি। আমি আমার কোন চশমা পড়লে ভাল লাগবে, আমার ব্র্যান্ড কালার ব্লু পরে আমি বসছি ইয়া করার জন্যে। প্রত্যেকটা জিনিস আমি ভাবতেছি যে আমার হেয়ার স্টাইল আমি এভাবে রাখলে ভাল লাগবে না এই সাইডে রাখলে ভাল লাগবে। আমি নিজেকে ভালোবাসা শুরু করছি, নিজেকে ইমপ্রুভ করা শুরু করছি। আমি ধরি নাই যে আমি বি ইয়োরসেলফ। আমি আমাকে এই অবস্থায় যে আমাকে পছন্দ করবে, যে আমাকে দেখতে পারবে কিংবা যে ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, সেই আমার জীবনের প্রকৃত মানুষ। না। আপনার লাইফস্টাইল যদি গার্বেজ হয়, আপনার কাছে কেউ আসবে না। সেম জিনিসটা আপনার ক্ষেত্রেও। আপনি আমি যদি পছন্দের উদাহরণ যদি দেই, আপনি কাউকে পছন্দ করেন, ওর লাইফস্টাইল যদি গার্বেজ হয়, আপনি ওর কাছে যাবেন না। ও তো বলতে পারে যে, "আমি তো বি ইয়োরসেলফ।" ডোন্ট বি ইয়োরসেলফ, বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। নিজের যে ভুলগুলো আছে, ওগুলো বের করেন, বের করে ওগুলো ফিক্স করেন। আপনি নিজের দেখলেন যে আপনার রাগ অনেক বেশি। কিভাবে কন্ট্রোল করতে পারেন? দেখেন। আপনি দেখলেন যে আপনাকে ধাম করে কোনো খারাপ সিচুয়েশনে দিয়ে দিলে আপনি ওটা সলভ করতে পারতেছেন না। ক্রিটিক্যাল থিংকিং করতে পারতেছেন না। YouTube এ টিউটোরিয়াল দেখেন, হাউ টু ডেভেলপ ক্রিটিক্যাল থিংকিং। প্রবলেমগুলো ফিক্স করেন, নিজেকে ইমপ্রুভ করেন। তাহলে ভাই আপনাকে কেউ আটকাইতে পারবে না। কিন্তু ভাই ওই যে বি ইয়োরসেলফ থিওরিতে চলে গেলে ভাই আপনার ক্যারিয়ারটা ডুববে। ফলো ইউর প্যাশন নিয়ে যেটা বলতেছিলাম শর্ট করে আরেকটু বলি। তখনই আপনি আপনার প্যাশনটা ফলো করবেন যখন আপনার প্যাশন থেকে কন্টিনিউয়াসলি রেজাল্ট আসতেছে। আমি থাম্বনেল করতেছি, টাকা কামাই করতে পারতেছি, দ্যাটস হোয়াই আমি করতেছি। আজকে যদি মনে করেন কোনো একটা এআই টুল আসলো যেটা দিয়ে থাম্বনেল করতে পারতেছে, ক্রিয়েটিভ থাম্বনেল করতে পারতেছে, আমার চাকরিটা গেছে গা। আপনার কি মনে হয় আমি ফলো ইউর প্যাশন নিয়ে আগাবো? নো। জীবনেও না। আমার জন্য যেটা বেটার হবে আমি ওইটা শেখা শুরু করব। ফলো ইউর প্যাশন ভাই বড়লোকদের জন্য কাজ করে এটা। বিলিয়নাররা বলতেছে যে মানি ডাজ নট বাই হ্যাপিনেস। আরে কোনো হ্যাপিনেসই নাই। আরে আমার বিলিয়ন ডলার টাকা পড়ে আছে। আমার জীবনে হ্যাপিনেসই নাই ভাই। বললেন না আর কত কষ্টের কথা। মানি থিংস ডাজ ফানি নট ভাই। ওয়ার্ক লাইক দ্যাট ভাই। টাকা থিংস ডাজ ছাড়া নট ওয়ার্ক হ্যাপিনেস লাইক দ্যাট আসবে ভাই। কেমনে? আসবে না ভাই। যেকোনো ক্ষেত্রে এটা আপনি রিলেশনশিপ বলেন, লাইফ বলেন, আপনার নিজে যখন ১,০০,০০০ ৳২,০০,০০০ দিয়ে আপনার বাবা অনেক মোবাইল ফ্রিক। আমার বাবা অনেক মোবাইল পছন্দ করে। যখন আপনি আপনার নিজের জমানো টাকা দিয়ে একটা ভালো মোবাইল বাবাকে গিফট করবেন। এই যে হ্যাপিনেস, মানি ক্যানট বাই হ্যাপিনেস মানে কোন ধরনের কাউল-ফাউল কথাবার্তা এগুলা? মানি ক্যান বাই হ্যাপিনেস। হ্যাঁ, কিছু জিনিস আছে ভাই যেটা সৃষ্টিকর্তার হাতে। কিন্তু পৃথিবীর মেক্সিমাম জিনিস যেটা আমার ফ্যামিলিকে হ্যাপি করতে পারে, ওই জিনিসটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। সো ডোন্ট ফল ইনটু দ্যাট ট্র্যাপ। মানিক আমি খুব সুন্দর একটা লাইন দেখছিলাম। এটা দিয়ে হয়তো আমাদের আজকের ইয়াটা শেষ করব। Money cannot buy happiness is a thing that rich people say to the poor people to keep the poor people poor. That's it. আর কিচ্ছু না। আমার বক্তব্যের শেষ আজকে এখানেই। টাকা ভাইয়ের কিছু ইনকাম না বলা থাকলে করতে ভাই চাইলে বলতে পারেন। গরিব গরিবই থাকুন। গরিব গরিবই থাকুক। সান্ত্বনামূলক লাইন এটা। সিম্পল। সো ভাইকে ধন্যবাদ। অনেক সময় দিয়েছেন। আর ওহ! অনেক কিছু বলেছেন। আরো কিছু জানতে পারতাম। আমি জানি যে ভাই এখন রেডি। আমি শুধু প্রশ্নটা ছুড়ে দিব ভাইয়ার দিকে। ভাইয়া একদম অ্যানসার করে দিবে আমাকে। এমন একটা সিচুয়েশন। বাট আমার কাছে প্রশ্ন এখন নাই। আর হোপফুলি যতটুকু কভার করেছি অ্যাজ এ নিউ ডিজাইনার যারা আসতে চায় এই সেক্টরে, যারা ডিজাইনার হতে চায়, তারা যদি সম্পূর্ণ জিনিসটা ভালো করে দেখে, ভালোভাবে বোঝার চেষ্টা করে, নট অনলি যে আমরা কথা বলছি এরকম মজা চলে দেখলো। প্রত্যেকটা কথা যদি বোঝার চেষ্টা করে, উপলব্ধি করে,
হোপফুলি বা আশা করছি তার কাজে লাগবে। সে এই সেক্টরে আসতে পারবে এবং ভালো কিছু করতে পারবে। আরেকটা জিনিস একদম লাস্টে বলি, শুধু একটা সেক্টর নিয়ে পড়ে থাকবেন না। শিখেন, বাট মার্কেটিং নলেজটা দরকার। উইথআউট মার্কেটিং আপনার স্কিল মোটামুটি ভ্যালুলেস বলতে পারেন। সো মার্কেটিং শিখতে হবে, বাট পার্সোনাল একটা ব্র্যান্ডিং জিনিস খুব বেশি স্কিলকে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্কিলকে দাঁড় করাইতে হবে। তো সবাই ভালো থাকবেন। আশা করছি আবারও রাহাত ভাইয়ের সাথে দেখা হবে। আর সবাইকে সাজেস্ট করব, মানে রাহাত ভাইকে ফলো করেন, লাইক করেন, হোয়াটএভার না করেন, বাট তার কনটেন্ট গুলা দেখে আসতে পারেন। তাহলে আমার মতো আপনিও ফ্যান হয়ে যাবেন তার। ইনশাআল্লাহ ভাইয়া, ভালো থাকবেন সবাই। কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। ভাইয়া যেহেতু ভিডিওটা আপলোড করে দিবে, কমেন্টে জানাইন। ইনশাআল্লাহ যদি কমেন্ট অনেক বেশি হয়, কোনো কোয়েশ্চেন আছে, আমরা ওটা নিয়ে আরেকবার বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই।